বাসর ঘরে ফুলে সজ্জিত বিছানায় বসে আছে সানায়া। অঝরে কেঁদে চলেছে মেয়েটা। এমন একটা বিয়ে সে কখনোই আশা করেনি। পরিবার তাকে ধরে বেঁধে জলে ফেলে দিয়েছে। এমন কি হওয়ার ছিল তার সঙ্গে? কি এমন পাপ সে করেছিল এমন একটা মানুষের সঙ্গে তার জীবন জুড়ে গেল? যে মানুষটাকে সে দুই চোখে দেখতে পারে না কোনোদিন, অহংকারে যার মাটিতে পা পড়ে না, শিরায় শিরায় যার আত্ম অহংকার, এমন একটা মানুষের সঙ্গে সারাটা জীবন থাকতে হবে কথাটা ভেবেই ডুকরে কেঁদে উঠল সানায়া। সবে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিল সে। কি থেকে আজ তার জীবনে কি হয়ে গেল? বাবা মা শেষে এসে এইভাবে ঘাটে তরি ডুবিয়ে দিবে তা তার কল্পনায়ও ছিল না। সানায়া ছিল বাবা মায়ের আদরের ছোট মেয়ে, বড় বোনের খুব স্নেহের। ছোটবেলা থেকেই খুব চঞ্চল স্বভাবের মেয়ে সানায়া। একটা জায়গায় চুপচাপ বসে থাকার ধৈর্য তার বিন্দু পরিমাণও নেই। কোনো জায়গায় গেলে সেই জায়গাটা মাতিয়ে রাখার ক্ষমতা রাখে সে। মন খোলা সাদাসিধা একটা মেয়ে। সমাজে বিশিষ্ট নামকরা খান গ্রুপ অফ কোম্পানির মালিক মামুন খান ও মাহফুজা খানের একমাত্র ছেলে আমির আরাফ খান। বর্তমানে সে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরে বাবার একমাত্র ছেলে হিসাবে ব্যবসার সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। খান বাড়ি, যেখানে পুরো পরিবার এক ছাদের নিচে সুখে শান্তিতে বসবাস করছে। খান বাড়ির সকল সদস্যকে সানায়া কম বেশি খুব ভালো করেই চেনে। আরাফের বাবা মামুন খান আর সানায়ের বাবা সম্পর্কে ছোটবেলার বন্ধু। তাদের সম্পর্ক অনেক গভীর। তারা দুজন দুজনের বিপদে আপদে সব সময় একে অপরের পাশে রয়েছে। সেই সম্পর্কটাকে আরো এক ধাপ এগিয়ে নিতেই ছেলে মেয়েদের চার হাত এক করে দিয়েছেন। দুই পরিবারের লোকজনের কোনো দাওয়াতে একে অপরের বাড়িতে আসা যাওয়ার পর্ব বরাবরই হয়। তাদের এই বিয়েতে পরিবারের সকল সদস্য বেজায় রকমের খুশি হলেও খুশির ছিটে ফোটাও নেই দুটো মানুষের মধ্যে। না আছে সানায়ের মধ্যে, আর না আছে আরাফের। দুটোকে পরিবারের লোকজন একসাথে বেঁধে কুয়োয় ফেলে দিয়েছে। কি হবে এই সম্পর্কের পরিণতি? দরজায় কড়া নাড়ার শব্দে অতীত থেকে ফিরল সানায়া। আরাফ এসেছে বুঝতে পেরে তীব্র মেজাজে নিজেকে তৈরি করলো। কোনোভাবেই এই লোকটার সাথে একই রুমে থাকা যাবে না, অসম্ভব। কিন্তু না, আরাফ নয়, আরাফের ছোট বোন আমায়া আর এই বাড়ির বড় বউ অর্থাৎ আরাফের চাচাতো ভাইয়ের বউ অথই ভাবি এসেছে। তাদেরকে দেখে সানায়া কিছুটা স্বস্তি পেল। আর যাই হোক, বজ্জাত লোকটা তো আর আসেনি, এতেই শান্তি। অথই সানায়ের পাশে বসে বলল, এই মেয়ে, আমাদের দেখে এত লজ্জা পাচ্ছ কেন? তুমি কতবার এই বাড়িতে এসেছো? কই, আগে তো কখনো এত লজ্জা পাওনি। শোনো, আমি তোমার বড় যা হই এখন। এখন আর আমাকে আপু ডাকবে না, ভাবি ডাকবে, বুঝেছো? মাথা দাঁড়িয়ে সাই জানালো সানায়া। এই পরিবারের মানুষগুলো অনেক ভালো, একমাত্র ওই বজ্জাত লোকটা ছাড়া। সবার সাথেই সানায়া মানিয়ে চলতে পারে, কিন্তু আরাফ, ওটা তো একটা শয়তানের কারখানা। মুখে কথা কম বলে, কাজ বেশি করে। বাইরে থেকে শুভ, মিরাজ, অনেক, এরা সবাই তাড়া দিল বরকে নিয়ে আসার জন্য। রাত পার হয়ে গেলে কি বর বাসর করবে? আরাফ সেই যে বিয়ে করে এসে বাড়ির লাইব্রেরির রুমে ঢুকেছে, আর বের হওয়ার কোনো নামই নেই। আরাফের কাছে সবকিছু অসহ্য লাগছে। পরিবার তাকে এই রকম বিস্ময়কর ক্ষমতা দেখিয়ে বিয়েটা করলো। কি সুন্দর অসুস্থতার নাটক করলো তার মা, শুধুমাত্র এই মেয়েটাকে বিয়ে করার জন্য। কি এমন দেখেছেন তারা এই মেয়েটার মধ্যে? আরাপ তো উড়নচণ্ডী ভাব ছাড়া এই মেয়েটার মধ্যে কিছুই দেখে না। হাসে, তাও দামড়ার মতো খিলখিল করে ওঠে। কথা তো বলে না, মনে হয় এলাকার লোকজন খুব ভালো করেই বুঝতে পারে তা। এবার আর যাই হোক, ওদের এলাকার মানুষগুলো একটু হলেও শান্তি পাবে। সবকিছু মিলিয়ে আজকের এই পরিবেশ পরিস্থিতি, সবকিছু মিলিয়ে আরাফের একেবারে অসহ্য লাগছে। এই মেয়ের সাথে সারা জীবন কিভাবে কাটাবে? শুভ, মিরাজ, অনিক, এরা সবাই লাইব্রেরির সামনে কানা ঘোষা করছে। কারোরই সাহস হচ্ছে না ভেতরে ঢুকে ভাইকে বাসর ঘরে যেতে বলবে। শুভ বলছে মিরাজকে যেতে, মিরাজ যেতে চাইছে না। মিরাজ বলছে অনিককে যেতে, কিন্তু অনিকের এক কথা, সে সবার ছোট, সে কিছুতেই আরাফের বকা খেতে পারবে না। অনেক শুভকে যেতে বলেছে। অনেক খেয়াল করলো ওর হাঁটু কাঁপছে।
সে কিছুতেই যেতে পারবে না। আরাফ ভাই মানে তো বাঘ। ছোটরা সবাই জমের মতো ভয় পায়, সে কিছুতেই বাঘের মুখে পড়তে চায় না। ছোট ভাইদের এমন লুকোচুরি ভাব দেখে সজীব এগিয়ে এলো। কিরে, তোরা এখানে এখনো কানাঘুষা করছিস কেন? ভাইয়া, তুমি একটু যাও। কোথায় যাব? আরাফের দিকে ইশারা করে বলল। আরাফ ভাইকে একটু বাসর ঘরে যেতে বলো। কানের উপরে দিব একটা। আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে বলবো বাসর ঘরে যেতে? মাথা কি একেবারে গেছে তোদের? শুভ কাঁদো কাঁদো হয়ে বলল, তাহলে তো আর করার কিছুই নেই। আমরা ভয় পাচ্ছি তো যেতে। ভয়ের কি আছে? তোদের তো আর খেয়ে ফেলবে না। যা তোরা, আমি আছি এখানে। সজীব কিছুটা সাহস দিল। রুমের বাইরে ভাইদের কথার শব্দে বিরক্ত বোধ করলো আরাপ। জোর গলায় বলল, তোদের কথা বলার আর জায়গা নেই এখানে কি তোদের? আরাফের কথায় ভয় পেয়ে বুকে থুতু দিল অনেক। আল্লাহ, ভাই টের পেয়ে গেছে আমরা এখানে। সজীব বুঝতে পারলো এখানের অবস্থা করুণ। একটাকে দিয়েও কোনো কাজ হবে না, যা করার তাকেই করতে হবে। কিন্তু সে একা ফাঁসবে না, ফাঁসলে সবগুলোকে একসঙ্গে নিয়েই ফাঁসবে। সজীব বলল, তোরা ভয় পাচ্ছিস কথাটা বলতে? শুভ, মিরাজ, অনিক একসঙ্গে মাথা ওপর নিচ করলো। হ্যাঁ, তারা ভয় পাচ্ছে। সজীব বলল, তাহলে চল আমরা এখান থেকে সবাই একসঙ্গে বলি, আরাফ, আমরা তোকে বাসর ঘরের জন্য নিতে এসেছি। ঠিক আছে? তাহলে আরাফ বুঝে উঠতে পারবে না একসঙ্গে কে কে বলেছে। ও ভাবা চাকা খেয়ে যাবে। ওকে, রেডি সবাই? সবাই ছাই জানালো। এভাবে ছাড়া আর কোনোভাবেই বলার সাহস কারোরই হচ্ছে না। সজীব চোখটা বন্ধ করে বলল, রেডি, 1 2 3। আরাফ, আমরা তোকে বাসর ঘরের জন্য নিতে এসেছি। কয়েক সেকেন্ডের তফাতে সজীব বুঝতে পারল তার গলার আওয়াজ ছাড়া আর কোনো পিঁপড়ার আওয়াজই সে পেল না। আজব ব্যাপার, আর কেউ কিছু বলল না কেন? চোখ খুলে ডানে বামে ঘুরে দেখলো পিঁপড়ার দল একটাও নেই। গেল কোথায়? সামনে তাকিয়ে বড়সড় একটা ধাক্কা খেল সজীব। তার দিকে ভয়াবহ দৃষ্টি ফেলে তাকিয়ে আছে আরাফ। বড় ভাই হয়েও ভয় পাচ্ছে সজীব। এ কেমন দিনকাল এলো রে বাবা! ছোট ভাইগুলো এক একটা বিচ্ছু হয়েছে। এভাবে কেউ কাউকে জমের দুয়ারে রেখে পালায়? আরাফ তীব্র মেজাজ নিয়ে বলল, কি সমস্যা কি তোমাদের? একটু শান্তি দিবে না আমাকে? সজীব বোকাশোকা হাসি দিয়ে বলল, তোর শান্তি তো ওপরে তোর রুমে, এখানে কি তোর? আরাফ বুঝলো না বিষয়টা। মানে? আরাফের আম্মা মাহফুজা ছেলের এইসব খামখেয়ালি একদমই মেনে নিতে চাচ্ছেন না। উনি পেছন থেকে ডেকে বললেন, লাইব্রেরিতে কি করছো তুমি আরাফ? ঘর ছেড়ে এত রাতে কেউ এইখানে থাকে? সজীব চাচির কথায় হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, আরাফের ধমকানির হাত থেকে বেঁচে গেল বোধ হয়। আরাফ চোখ তুলে মায়ের দিকে চাইল। মায়ের সঙ্গে তার আর কথা বাড়াতে ইচ্ছে করছে না। আরাফ চুপ করে দাঁড়িয়ে রইল। মায়ের কথার উত্তর সে দিচ্ছে না। অথই আনায়া এসে মাহফুজা খানের পাশে দাঁড়ালো। অথই বলল, ভাইয়া, অনেক রাত হয়েছে, তুমি রুমে যাও। আরাফ কারোর কোনো কথার উত্তর না দিয়ে খটখট শব্দে পা ফেলে নিজের রুমের দিকে এগোলো। রুমে ঢুকেই নববধূর সাজে সানায়াকে দেখেই রেগে গেল। আপনি যদি ভেবে থাকেন আপনাকে নিজের বউ হিসাবে মেনে নিব, তাহলে আপনি ভুল। আপনি শুধুমাত্র আমার মায়ের পছন্দ করা বউ, আর তার পছন্দের বউ হয়ে আপনাকে এই বাড়িতে থাকতে হবে। আপনি সমাজের কাছে আমির আরাফ খানের বউ হিসেবে পরিচিতি পাবেন, কিন্তু কখনো এই আমির আরাফ খান আপনাকে বউ বলে মেনে নিবে না। কথাগুলো একাধারে বলেই থামলো আরাফ। এত এত অপমানজনক কথা ঠিক হজম হলো না সানায়ার। সানায়াও দমে যাবার মেয়ে নয়। কেউ তাকে ঢিল ছুড়লেও সেও ইট ছুড়তে পারে। কণ্ঠে ঝাঁজ মিশ্রিত ভাব এনে বলল, তাহলে এত আয়োজন করে কেন বিয়ে করেছেন? আরাফ এবার ভাবলেশহীনভাবে উত্তর দিল, আপনাকে বিয়ে আমি করিনি। তাজ্জব ব্যাপার, তাহলে বিয়েটা করলো কে? আমি? না, আপনি বা আমি কেউই এই বিয়েটা করতে চাইনি। আমাদের বিয়ে পারিবারিকভাবেই হয়েছে, আর আমাদের বিয়ে পড়িয়েছে কাজী। তাহলে যান, সে কাজীকে গিয়ে জিজ্ঞাসা করুন এমন বিয়ে সে কেন করালো। আজব মেয়ে বটে, ছেলে মানুষের মতো করে কথার ধরন। বিয়ের আয়োজন করেছে পরিবারের লোকজন, সেখানে কাজীর কি ভূমিকা? তাকে তো তার কাজের পারিশ্রমিক দিয়েই আনা হয়েছে। মেয়েটার কি মাথার কোনো মেশিনে গন্ডগোল আছে? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ
এই ধরনের কথা বলতে পারে বলে তো মনে হয় না। আরাফকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে সানায়া একবার নিজের গায়ের দিকে পরখ করে নিয়ে তাকিয়ে নিল। আজব, লোকটা এইভাবে তাকিয়ে আছে কেন? সানায়া ভ্রু যুগল বাঁকিয়ে প্রশ্ন করল, এভাবে তাকিয়ে আছেন কেন? সানায়ার কথায় কিছুটা লজ্জা পেল আরাফ, তবুও মুখে গম্ভীরতা ফুটিয়ে বলল, নিজেকে কি মনে করেন বিশ্বসুন্দরী, যে সব সময় আপনার দিকেই তাকিয়ে থাকবে? লোকটা তো মহা ঝগড়ুটে, কেমন পায়ের পরে পা বাঁধিয়ে ঝগড়া করছে দেখো। আমি কি আপনাকে একবারের জন্যও বলেছি আমি বিশ্বসুন্দরী? আচ্ছা মিস সানায়া, আপনি কি মানসিক রোগী? আরাফের এই কথাটায় সানায়া পুরোপুরি হতভম্ব। এই লোকটা কি বলছে কি? এ তো আস্ত একটা বজ্জাত লোক, কেমন গায়ের ওপরে কথা তুলে দেয়। সানায়ার বেজায় রাগ হলো। একে তো অমতের বিয়ে, বিয়েটা পুরোপুরি ব্ল্যাকমেল করে দিল পরিবারের লোকজন, তার উপরে আবার এই লোকটার অপমান। সবকিছু মিলিয়ে সানায়ার মেজাজটা ভয়াবহ খারাপ হলো। আমির আরাফ খান, জি বলুন, কি সমস্যা কি আপনার? এই ঘরে ঢোকার পর থেকেই একের পর এক আমাকে অপমান করে যাচ্ছেন। হোয়ার ইজ ইয়োর সমস্যা? সানায়ার এমন আজব ইংরেজি শুনে বেশ খানিকটা অবাক হলো আরাফ। এমন ইংরেজি সে জীবনেও শোনেনি। হায় আল্লাহ, এ কোন মেয়েকে তার মা ধরে এনেছে যে অর্ধেক বাংলা আর অর্ধেক ইংরেজি বলছে? এই মেয়ে মনে হয় ইংরেজি আর বাংলা মিডিয়াম স্কুলে ভাগাভাগি করে পড়েছে। দুই নৌকায় পা দিয়েছে বলে দুটোরই ব্যবহার বোধহয় হচ্ছে। আরাফ নিজেকে সামলিয়ে নিয়ে বলল, মিস সানায়া, আপনি প্লিজ হয় ইংরেজি না হয় বাংলা, যে কোনো একটাতে পুরো বাক্য শেষ করবেন। আপনার কথা বুঝতে আমার সমস্যা হচ্ছে। সানায়া বুঝতে পারল বন্ধুদের সাথে মজার ছলে ইংরেজি আর বাংলা মিশ্রিত ডায়লগগুলো এখন যখন তখন মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে। সিসি, লোকটা কি ভাবলো মেয়েটা বোধহয় অশিক্ষিত। শুনুন, আমি ইংলিশে অনার্স 3য় বর্ষের ছাত্রী। এইসব ইংরেজি প্লাস বাংলা মিশ্রিত বাক্য আমরা বন্ধু বান্ধবদের মাঝে বলে থাকি। আপনার সামনে হঠাৎই বলতে গিয়ে মুখ ফসকে এমনটা হয়েছে। আমি যে অশিক্ষিত মেয়ে এটা মনে করার কোনো কারণই নেই। আমি কি আপনাকে বলেছি আপনি অশিক্ষিত? না, তা বলেননি। মনে মনে হয়তো ভাবতে পারেন। দুঃখিত মিস সানায়া, আপনাদের মেয়েদের মনে যতটা দোষ থাকে ছেলেদের মনে অতটাও দোষ থাকে না। আপনারা তো প্যাচের রানী, জিলাপির থেকেও 4 গুণ প্যাচ আপনাদের মনে। ও হ্যালো, আপনি কি আমাকে বিয়ে করেছেন এইভাবে কথা শোনানোর জন্য? মিস সানায়া, আপনার মনে হয় কানের সমস্যা আছে। আমি আপনাকে আগেই বলেছি বিয়ে আমি আপনাকে করিনি। বিয়ে করিনি বলে কি প্রমাণ করতে চাইছেন আপনি? আপনি ছোট বাবু, আপনাকে ডাইনোসরের ভয় দেখিয়ে বিয়ে দেওয়া হয়েছে? দেখে তো মনে হয় না আপনি ছোট বাবু, দেখতে তো বুড়ো টাকলা কাকু লাগে, শুধু টাকটাই নেই মাথায়। কি সাংঘাতিক এই মেয়ে! আমির আরাফ খান নামটা একটা আতঙ্কের, যার গুরু গম্ভীর মোঢে অফিসের স্টাফ থেকে শুরু করে সকল কর্মচারী, বাড়ির প্রতিটা সদস্য যাকে জমের মতো করে ভয় পায়, সেই আমির আরাফ খানের বেডরুমে দাঁড়িয়ে 2 আঙ্গুলের এক মেয়ে সমান তালে তাকে সাথে কথা কাটাকাটি করছে। মেয়েটার বুকের পাটায় সাহস আছে বলতে হবে, নাকি সে এখনো চিনতে পারেনি এই আমির আরাফ খানকে? এই মেয়ে, আর কতবার আপনাকে বলেছি আমার ঘরে কিংবা আমার মনে কোথাও আপনার জায়গা নেই। কি হলো, শুনতে পাচ্ছেন আপনি? আরাফের এমন ধরনের কথায় গা পিত্তি জ্বলে উঠল সানায়ার। নিজের রাগটাকে আর দমিয়ে রাখতে পারল না। তেজদীপ্ত কণ্ঠে জবাব দিল, শুনেছি, বেশ ভালো করেই শুনেছি। আমার কানটা চিলে নিয়ে যায়নি। এইভাবে চেঁচাচ্ছেন কেন? আমি কি আপনার থেকে 22 গজ দূরে অবস্থান করছি? আমি এখানেই আছি, সুতরাং আস্তে কথা বলুন, এভাবে শব্দ দূষণ করবেন না। সানায়ের কথা শুনে আরাফ পুরাই থ খেয়ে গেল। সানায়ের কাছ থেকে এমন আচরণ একদমই আশা করেনি আরাফ। সে ভেবেছিল মেয়েটা হয়তো সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিয়েছে, কিন্তু না, এই মেয়ে যে কোনো কালেই পরিবর্তন হওয়ার নয়, তা আরেকবার বুঝতে পারল আরাফ। কি হলো মিস্টার আমির আরাফ খান, চুপ হয়ে গেলেন কেন? কি বলছিলেন বলুন? আপনি আমার নাম ধরে ডাকছেন কেন?
কোথাও কি লেখা আছে আপনার নাম মুখে নেওয়া যাবে না? মাত্র একদিনের ব্যবধানে এই মেয়েটার আচরণে কেমন যেন অসহ্য হয়ে উঠেছে আরাফ। আর বাকি রইল সারা জীবন কাটানোর হিসাব। নিজেকে কি মনে করেন? সানায়া বেশ গর্ব সহিত উত্তর দিল, অবশ্যই ভদ্র, মার্জিত, সুশিক্ষিত, শিক্ষায় শিক্ষিত একটি মেয়ে। নিজেকে আমি এটাই মনে করি। সানায়ার নিজের প্রতি এমন আত্মবিশ্বাস দেখে চরম অবাক হলো আরাফ। একটা মেয়ে কিভাবে নিজের ঢোল নিজে পেটাতে পারে? মিস সানায়া, একটা কথা কি জানেন তো, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, নিজে যাকে বড় বলে বলদ সেই হয়। আরাফ কি কোনোভাবে তাকে ইঙ্গিত করে বলদ বলল? ঝাঁঝালো কণ্ঠে এবার সানায়া বলল, এখানে বলদকে? কাকে বললেন আপনি কথাটা? মাথায় যদি ঘিলু থেকে থাকে তাহলে নিজ দায়িত্বে বুঝে নেবেন আসলে বলদটা কে। সানায়া বুঝতে পারল আরাফ তাকে কথায় কথায় বাজি মাত দিয়েই যাচ্ছে। কিন্তু মিস্টার আরাফ, আপনি এখনো এই সানায়া রহমানকে চিনতে পারেননি। আমিও কম নই। আপনার এই দম্ভ, অহংকার, নিজেকে বড় মনে করা আমি একদিনে ভেঙে চুরে আপনারই পায়ের কাছে জমা করব। আর তা যদি না পারি তাহলে নিজের নামটা পাল্টে আমি জরিনা বেগম রাখব। সানায়াকে এইভাবে চুপ থাকতে দেখে মুখের সামনে তুড়ি বাজালো আরাফ। সানায়া চোখ তুলে চাইল আরাফের দিকে। এত কিসের ভাবাভাবি? নিন, নিজের ব্যাগপত্র গুছিয়ে কেটে পড়ুন এই ঘর থেকে। আপনাকে আর এই ঘরে আমি দেখতে চাই না। এই ঘরে আপনার আর থাকা হবে না। আরাফ যে এমন কিছুই বলবে তার সম্পর্কে আগে থেকেই তার ধারণা ছিল। নিজেকে কি মনে হয়? সানায়া আচমকাই এমন একটা প্রশ্নে ভুরু কুঁচকালো আরাফ। মানে মানে বুঝলেন না? বুঝিয়ে বলছি। মানুষকে কি নিজের হাতের পুতুল মনে হয়? আপনি যেভাবে তাকে নাচাতে বলবেন সে আপনার কথা অনুযায়ী সেভাবেই নেচে দেখাবে? আইনগতভাবে আমি আপনার বিয়ে করাবো। তাকে এইভাবে ঘর ছেড়ে বেরিয়ে যেতে বলতে পারেন না আপনি। এত সময় সানায়ের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল আরাফ। তাচ্ছিল্যর হাসি হেসে বলল, এই বিয়ে আপনি মানেন নাকি? আচ্ছা, মুখোশধারী মেয়ে মানুষ তো আপনি তাহলে। রাতে বলছেন এই বিয়ে আপনার অমতেই হয়েছে, সকালে বলছেন আপনি আমার বিয়ে করাবো। শুনুন মিস সানায়া, নিজের সীমানাটা অতিক্রম করবেন না। আমি আপনাকে নিজের বউ বলে। প্লিজ। সানায়া হাতের ইশারায় আরাফকে থামিয়ে দিল। এই লোকটার অহংকারী কথাগুলো ঠিক আর নেওয়া যাচ্ছে না। আপনার এই এক কথা আমি গতকাল রাত থেকে শুনে আসছি। শুনতে শুনতে আমার কানের পোকা নড়ে গেছে। আপনি আমাকে বউ বলে মানেন না, ইটস ওকে, ভালো কথা। আপনার কি মনে হয় আমি আপনাকে মেনে নিয়েছি? না, আমিও আপনাকে মেনে নিইনি। আমি শুধু আপনাকে এটা বোঝাতে চেয়েছি, সমাজের কাছে, আমার এবং আপনার পরিবারের কাছে আমরা যতদিন হাজব্যান্ড ওয়াইফ ঠিক ততদিন আমি এই ঘরে থাকব। যেদিন আপনার সাথে আমার বিচ্ছেদ হবে, কোনো কাগজ সম্পর্কে থাকবে না, সেই দিন আমি নিজের ইচ্ছেতে এই ঘর থেকে বেরিয়ে যাব। সেদিন আর কাউকে নতুন করে মনে করিয়ে দিতে হবে না। আরাফ সানায়ের কথাগুলো ঠান্ডা মাথায় শ্রবণ করলো। অতঃপর দুই হাত সমান বহরে ভাঁজ করে চওড়া বক্ষে বাঁধালো। তাহলে আপনার কথার সারমর্ম কি? ডিভোর্স? আরাফের কথা কানে যেতেই সানায়া আরাফের ভঙ্গিমা অনুসরণ করে তার দুই বাহু বুকে বাঁধালো। কাট কাট গলায় বলল, হ্যাঁ, ডিভোর্স, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ। আরাফ দ্রুত পায়ে হেঁটে গিয়ে বিছানার পাশে সোফায় বসলো। ওকে, আমাদের ডিভোর্স খুব তাড়াতাড়িই হবে। তাড়াতাড়ি বলতে 6 মাস। 6 মাস পর কোর্টে আমাদের এই কেসটা কোর্টেই তুলবে। নতুন নববিবাহিত দম্পতির ডিভোর্স হতে 6 মাস সময় লাগে। এই 6 মাস আপনাকে এই ঘরে থাকার অনুমতি দিলাম, তারপর বাকি হিসাব। কথাটুকু শেষ করেই আরাফ সম্পূর্ণ মনোযোগ অফিসের গুরুত্বপূর্ণ ফাইলের দিকে দিল। সানায়া নিজের বুকে বেঁধে রাখা হাত ছেড়ে দাঁড়ালো। নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে চোখ দিল আরাফের দিকে বরাবর। মুখে অবয়ব হাসি ফুটিয়ে মনে মনে বলল, 6 মাস অনেক লম্বা সময় মিস্টার আমির আরাফ খান। আপনাকে শুধরানোর জন্য এই 6 মাসটা অনেক বড় একটা সময়। আরাফ অফিসের মিটিং শেষ করে নিজের কেবিনে বসে আছে।
অফিস টাইমটুকু সে নিজ দায়িত্বের মধ্যেই থাকে, অন্য কোনো কিছুর চিন্তা করার সময় তার হয়ে ওঠে না। স্যার, আসতে পারি? অফিসের ম্যানেজারের ডাকে চোখ তুলে তাকালো আরাফ। জি, আসুন। ভদ্রলোকটি আরাফের উদ্দেশ্যে বলল, স্যার, গুরুত্বপূর্ণ একটা ফাইল, যদি আপনি একবার রিচেক দিতেন। না মানে আমি অনেকবার দিয়েছি, তারপরও আপনি যদি একবার দেখে দিতেন। ঠিক আছে, রেখে যান, আমি সময় করে দেখে নিব। ওকে স্যার। বলেই লোকটি কেবিন ছাড়ার জন্য পা বাড়ালেন। কি মনে করে আবারও আরাফকে প্রশ্ন করলেন, স্যার, যদি কিছু মনে না করতেন একটা কথা জিজ্ঞাসা করতাম। এত ভনিতা না করে কি জিজ্ঞাসা করবেন করুন, আমার সময়ের দাম আছে, সময় নষ্ট করবেন না। আরাফের কঠিন কথায় লোকটি চুপসে গেল, তবুও জিজ্ঞাসা না করে পারল না। বলছিলাম যে স্যার, আপনি তো বিয়ে উপলক্ষে ছুটি নিয়েছিলেন 7 দিনের, মানে সজীব স্যার তো তেমনটাই বলেছিলেন, কিন্তু আপনাকে যে একদিন পরপরই এইভাবে অফিসে দেখতে পাবো, সত্যি অবাক করা বিষয়। আরাফ ল্যাপটপ থেকে সোজা চোখ রাখলো ভদ্রলোকটির ওপরে, শরীরটা টান টান করে নিজের চেয়ারে হেলিয়ে দিল। আপনাকে অফিসের গুরুত্বপূর্ণ একটা পদে রাখা হয়েছে, ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে। কে কদিনের ছুটি নিল বা নিল না সেটা তদারকি করা কি আপনার কাজ? মানে এই নতুন কাজ আপনাকে কে দিয়েছে? সরি স্যার, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আসতে পারেন আপনি এখন। লোকটি কেবিন থেকে বেরিয়ে যেতেই আরাফ পেছন থেকে ডাকল, মিস্টার আলম। জি স্যার। আপনার জানা মতে ভালো কোনো লয়ারের খোঁজ আমাকে দিতে পারবেন? অর্থাৎ আমার সঙ্গে দেখা করতে বলবেন, খুব আর্জেন্ট। হঠাৎ স্যার উকিলের খোঁজ কেন করছেন? কথাটা কানে যেতেই ভদ্রলোকটি ভ্যাবাচাকা খেয়ে গেল। সজীব স্যারের সঙ্গে যাই হোক 2-4টে কথা বলা যায়, কিন্তু আরাফের সঙ্গে জরুরি কাজের কথা ছাড়া আর একটি কথাও বেশি বলা যায় না। ভদ্রলোকটি আরাফের কথায় সম্মতি জানিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। সকালে নাস্তার টেবিলে সবাই উপস্থিত হয়েছে, সেখানে উপস্থিত নেই শুধু আরাফ। সানায়া নিচেই আসতেই মাহফুজা খান জিজ্ঞাসা করলেন, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। আপনার শরীর কেমন? অথই সবাইকে চা দিতে দিতে বলল, কি ব্যাপার সানায়া, মাকে কেউ আন্টি ডাকে? সানায়া কথাটায় লজ্জা পেল। আসলে অনেক দিনের অভ্যাস তো আপু, সরি ভাবি। বুঝেছি, তোমার সময় লাগবে। মাহফুজা খান বললেন, সময় নেই, ধীরে ধীরে সব অভ্যাস হয়ে যাবে। বসো মা। আমায়া খাবার খেতে খেতে জিজ্ঞাসা করো, ছোট ভাবি তুমি একা এলে যে, ছোট ভাইয়া এলো না? সানায়া বুঝতে পারলো আমায়া আরাফের কথাই জিজ্ঞাসা করছে। না, উনি তো অনেক সকালে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তারপর তো ওনাকে আর দেখিনি। সজীব খাবার চিবোতে চিবোতে বলল, মানে কি, ও কি অফিসে গিয়েছে? তা তো সঠিক বলতে পারবো না ভাইয়া। সজীবকে উদ্দেশ্য করে অথই বলল, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ভাইয়া বিয়ে করলো অথচ সে নিয়মিত অফিসে যাচ্ছে, আর তুমি ভাইয়ের বিয়ে উপলক্ষে 15 দিনের ছুটি কাটাচ্ছ। এত অলস তুমি! আমাকে তুমি অলস বলে অথই? তা নয় তো কি। মাহফুজা খান বলেন, আহা, বাচ্চাদের মতো ঝগড়া করিস না তো তোরা। আরাফের খামখেয়ালির কোনো শেষ নেই, যখন যেটা মন চাইবে তখন তাই করবে। একটা কথা শুনে থাক ছেলেটা, কি দরকার অফিসের কাজে এত তাড়াতাড়ি ফেরার? ম্যানেজার রয়েছে, কর্মচারীরা রয়েছে, তারা কি কয়টা দিন সামলে নিতে পারতো না? কোনো কিছু কি আটকে থাকতো? বাড়ির সদস্যরা যার যার কাজে চলে গিয়েছে। আমায়া, অনিক, শুভ কলেজে গিয়েছে। সজীব অফিসে যেতে না চাইলেও অথই তাকে হাজারটা কথা শুনিয়েছে, অলস উপাধি দিয়েছে। বাধ্য হয়ে বেচারা আরাফকে গালমন্দ করতে করতে অফিসে গিয়েছে। অথয়ের নিজের একটা অনলাইন বিজনেস আছে, নিজের উদ্যোগেই সেখানে সব কাজ সে নিজে করে। আরাফের বাবা এবং সজীবের বাবা আজ সকালে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। গ্রামের জমি জমা নিয়ে কিছু সমস্যা হয়েছে, গ্রামে যাওয়াটা বেশি জরুরি ছিল, কিন্তু ছেলের বিয়ে উপলক্ষে যেতে পারেননি, তাই আজ অনেক সকালেই তারা চলে গিয়েছেন। গ্রাম থেকে ফিরেই ছেলের বউ ভাতে বেশ ধুমধাম করে হবে বলে ঠিক করেছেন। বাড়ির সব লোক মোটামুটি নিজেদের কাজে থাকলেও সানায়ার বড্ড একা লাগছে। এমনিতেও নতুন পরিবেশ, কিভাবে কাটবে সময়? বিয়ের দিন থেকে বাবা মার সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি সে।
বড় বোনের থেকে তাদের খোঁজ খবর রাখছে। ছোট্ট মনটায় ভীষণ অভিমান জমেছে তার। কিভাবে পারলো তার বাবা তার অমতে তার অপছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিতে? দেখতে দেখতে ঘড়ির কাঁটায় রাত 9টা ছুঁই ছুঁই। সজীবের সমান তালে পায়চারি করে যাচ্ছে, আর চোখে আরাফকে পরখ করছে। এই মানুষটাকে উপরওয়ালা কি অমৃত দিয়ে তৈরি করেছে কে জানে। মানুষের কাজের মধ্যে এইভাবে ডুবে থাকে কিভাবে? হাজারটা ফাইল টেবিলে জমা করেছে, এই কাজ কখন শেষ হবে কে জানে। একটা ফাইলে গরমিল আছে বলে সবগুলো ফাইল দেখতে হবে নাকি? আরাফের চেয়ারের পাশেই ম্যানেজার সাহেব চুপচাপ দাঁড়িয়ে আছে। সমস্ত কর্মচারীর ছুটি হয়েছে, ছুটি হয়নি ম্যানেজারের। আর সজীব তো আরাফের পা নাড়লেই নড়তে পারছে না। বেচারা সজীবের মনটা তো বাড়ির জন্য আনচান করছে, কখন সে বাড়ি যাবে। দেরি হচ্ছে দেখে সজীব আর কথা না বলে থাকতে পারল না। আরাফ! কাজের মধ্যে ছেলেটা এমনভাবে ঢুকে গিয়েছে, বড় ভাই যে তাকে ডাকছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। আরাফ! আরাফের মনোযোগ বিচ্ছিন্ন হলো, ভ্রু যুগল বাঁকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? বলছিলাম কি, এতগুলো ফাইল কি এক রাতে দেখতে পারবি? রাত তো অনেক হলো। কোথায় অনেক রাত? সবে তো সন্ধে হলো, রাত 9টা বাজে। এটা কি অনেক রাত বলে না? তা নয় তো কি, আমার মেয়েটা ঘুমিয়ে যাবে। সোয়া ঘুমিয়ে গেলে তোমার কি সমস্যা? তুই কি বুঝবি? বাক হ, তখন বুঝবি। আরাফের হাতের ফাইলটা রেখে দাঁড়ালো। ম্যানেজারের উদ্দেশ্য বলো, ফাইলগুলো গাড়িতে রাখুন। ভাইয়া চলো। সজীব বেশ উৎফুল্ল মনে বলল, সত্যি? আরাফ উত্তর দিল না, সজীবের কথায় চোখ দিয়ে ইশারা করলো, হ্যাঁ সত্যি। রুমে ঢুকতেই আরাফের মেজাজটা বেজায় রকমের খারাপ হলো। মুখ থেকে অস্পষ্ট স্বরে বের হলো, হোয়াট দা। পুরোপুরি কথাটা শেষ করার আগেই চোখ পড়ল সানায়ার মার্কার পেন হাতে ওয়ালে স্কেল বরাবর টানছে। জোরে চেঁচিয়ে বলল, এই মেয়ে স্টপ। আচমকা এমন কথায় চমকে উঠল সানায়া। পেছন ঘুরে চাইল, এক জোড়া রাগী চোখ তার ওপরে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। আরাফ পা ফেলে 2 কদম সামনে এগিয়ে এলো। কি করছেন কি এইসব? এগুলো কি? সানায়া চেয়ারের ওপরে দাঁড়িয়ে আছে। আরাফের এমন কথায় কোমরে হাত বেঁধে বলল, বুঝতে পারছেন না এগুলো কি? গতকাল আমি সারা রাত সোফায় ঘুমিয়েছি, আমার কাঁধে ব্যথা হয়ে গিয়েছে, তাই আজ রুম ভাগাভাগি করে নিলাম। বেড থেকে শুরু করে আলমারি, আর আলমারি থেকে সোফা, সোফা থেকে ওয়াশরুম, সব কিছু 50-50। অর্ধেক আপনার, বাকি অর্ধেক আমার। রাগে গজগজ করছে আরাফ, সজোরে হাতের ফাইলগুলো বিছানায় ছুঁড়ে মারল। ইয়ার কি পেয়েছেন আপনি? কি যাতা শুরু করেছেন? এভাবে বাচ্চা মানুষদের মতো করে মেঝেতে কেউ দাগাদাগি করে? এমনকি দেওয়াল পর্যন্ত মারকাটি দিয়ে দাগ দেখেছেন? কি বাজে দেখাচ্ছে, একবার তাকিয়ে দেখেছেন? সানায় একবার পুরো রুম পরখ করে দেখলো। আসলেই তো অনেক বাজে দেখাচ্ছে। সাজানো গোছানো রুমটা জঘন্য দেখতে লাগছে। কিন্তু তাতে কি, আরাফকে ঝগড়াতে জিততে দেওয়া যাবে না। দোষ যতই হোক, ঝগড়া থামিয়ে রাখলে চলবে না, কন্টিনিউ করতে হবে। মিস্টার আরাফ, এভাবে চেঁচাচ্ছেন কেন আপনি? আপনি কি চেঁচিয়ে ছাড়া কথা বলতে পারেন না? চেঁচামেচি করার মতো কাজ আপনি করছেন? রুমে থাকতে দিয়েছেন মনে হয় আপনার? আপনি যা ইচ্ছা তাই করবেন? কি করেছি আমি? দেখতে পারছেন না আপনি কি করেছেন? বলেই আরাফ 2 কদম এগিয়ে গেল সানায়ার চেয়ারের নিকট। সানায়া ভয় পেয়ে চেয়ার থেকে নামতেই পা স্লিপ করে পড়ে যেতে নিলেই আরাফ চট জলদি হাতটা টেনে ধরল। অতঃপর হাত ছাড়তেই খাটের ওপরে হুমড়ি খেয়ে পড়ল সানায়া। এমন আচমকা পড়ে যাওয়ার মতো কাজে সানায়া পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। খাটের উপরে পড়াতে ব্যথা তেমন লাগেনি। কি বজ্জাত একটা লোক, এইভাবে কেউ ধরে রেখে ফেলে দেয়? মানুষ এমন খাটাস মার্কা লোক হয় কিভাবে? সানায়া ঝাঁজ মিশ্রিত গলায় বলে উঠল, এভাবে ফেলে দিলেন কেন আমাকে? আপনি যে কাজটা করেছেন, আমার জায়গায় অন্য কেউ হলে এত সময় আপনাকে তুলে আছাড় দিত। আমি বলে ভদ্রতার খাতিরে সেটা করলাম না। 5 মিনিট সময় দিচ্ছি আপনাকে, আমার ঘর পরিষ্কার করুন। বলেই আরাফ ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে এগোলো। আলমারি থেকে
টাওয়েলটা বের করতে যেতেই মেজাজটা আরেক দফায় খারাপ হলো। জোরে চেঁচিয়ে উঠল, মিস সানায়া। সানায়া চোখটা বড় বড় করে তাকিয়ে আছে আরাফের দিকে। এই লোকটা কি চেঁচিয়ে ছাড়া কোনো কথা বলতে পারে না? সানায়া খাট ছেড়ে উঠে 2 কদম এগিয়ে এলো। কি সমস্যা কি আপনার? এইভাবে চিৎকার ছাড়া কি আপনি কথা বলতে পারেন না? আরাফ রাগী মোডে প্রশ্ন করল। আমার জামা কাপড়ের এই অবস্থা কেন? কি অবস্থা দেখি? বলেই সানায়া আলমারিতে উকি দিল। এই রে, ওনার জামা কাপড়গুলো তো তখন রাগের বশে যা তা করে রাখা হয়েছে। এখন কি করণীয়? জামা কাপড় এভাবে থাকতেই পারে, তাই বলে আপনি চেঁচামেচি করবেন? আমার রুম কখনো এলোমেলো থাকে না, বিশেষ করে আমার আলমারি। থাকে না, এখন থেকে থাকবে। আপনাকে আমি এই ঘরে থাকতে দিয়েছি মানে এই নয় যে আপনি আলমারিটা দখল করবেন। কি পেয়েছেন কি আপনি? তাহলে আমার জামা কাপড় কোথায় রাখবো? আরাফাত এবার ভাবলেশহীনভাবে উত্তর দিল, তা আমি কি জানি? তা আপনি কি জানেনটা? মিস সানায়া, আপনি অতিরিক্ত কথা বলেন। এত কথা না বলে সেই সময়টুকু অন্য কোনো কাজে ব্যয় করলে এতদিনে আপনার বেশ উন্নতি হতো। নেক্সট টাইম আমার কোনো জিনিসে হাত দিতে হলে আমাকে জিজ্ঞাসা করে নেবেন। বলেই আরাফ রুম থেকে বেরিয়ে গেল। হুম, আপনি কি কোনো এমপি মিনিস্টার? ওনাকে জিজ্ঞাসা করে নিতে হবে। এই সানায়া কারোর ধার ধারে না। রুমটা বাজে দেখাচ্ছে, আমার নিজের কাছেই বাজে দেখাচ্ছে, তাই শুধু দাগগুলোই পরিষ্কার করতে পারি। বাড়ির লিভিং রুমে বসে আছে আরাব। কিছুই ভালো লাগছে না তার। বাড়িতে আসার পর থেকে এই মেয়েটার জন্য তার মন মাথা কিচ্ছু ভালো নেই। অফিস থেকে আসার সময় এত এত ফাইল নিয়ে এসেছে, কিন্তু মাথা ঠান্ডা করে ফাইলগুলো একটাও চেক করা হচ্ছে না। মন মেজাজ সবকিছু বিগড়ে আছে, অসহ্য লাগছে। রুমে বসে সানায়া কানে ইয়ারফোন গুজে গান শুনছে আর গুনগুন করে গাইছে। রুমে ঢুকতেই আরাফের চোখ পড়ল সানায়াকে। কিভাবে এই মেয়ে নিজেকে বিয়ে করে আমার জীবনটাকে তেজপাতা করে ছেড়েছে, রুমের দখল নিয়েছে, আর এখন মনের সুখে গান গাইছে। মেয়ে জাতি মানেই একেবারে উড়নচণ্ডী। এই মেয়ে শুনছেন? সানায়ের কোনো হেলদোল নেই। আরাফ কিছুটা চেঁচিয়ে বলল, এই মেয়ে। সানায়ের চোখ পাকিয়ে তাকালো আরাফের দিকে। কানে ইয়ারফোন থাকায় সানায়ার কথাটাও বেশ জোরে শোনালো। সেই কখন থেকে এই মেয়ে বলে ডেকে যাচ্ছেন? আমার একটা নাম আছে। আরাফ ব্যঙ্গ করে বলল। যেটা চেহারা তার নাম রেখেছে আবার পেয়ারা। কানে ইয়ারফোন থাকায় সানায়া কথাটা ঠিক শুনল না। আবারও জোরে বলো, কি বললে? আমার মাথা। কার মাথা? আরাব দাঁতে দাঁত চেপে বল, এই মেয়ে, কান থেকে ইয়ারফোন খুলুন। আপনার মতো লম্বা গলায় চেঁচিয়ে নিজের ব্যথা বানানোর ইচ্ছে আমার নেই। সানায়া এবার ইয়ারফোন খুলে আরাবকে প্রশ্ন করল, কার মাথা বললেন তখন? আমি এক কথা রিপিট করি না। বিছানা ছেড়ে উঠুন, আমি ঘুমাবো। সানায়া এবার বেশ আরাম করে বসলো বিছানায়। পাশের বালিশ টেনে কোলে নিয়ে আরাফের উদ্দেশ্যে বলল, গতকাল আমি ঘুমিয়েছি সোফায়, আজকে আপনি ঘুমাবেন সোফায় আর আমি বেডে। মানে কি এগুলো? মানে খুব সহজ। একদিন আপনি বেডে ঘুমাবেন, অন্যদিন আমি। এভাবে এক এক করে 6টা মাস এভাবেই কেটে যাবে। অসম্ভব, আমি পারবো না সোফায় ঘুমাতে। আপনি ঘুমান। আমার পক্ষে তা পসিবল না। নামুন বলছি। আমিও এক কথা পুনরায় বলি না। বলেই সানায়া টান টান হয়ে বিছানায় হেলান দিল। কানে ইয়ারফোন গুজে আবেশে চোখটা বন্ধ করে নিল। আরাফ এবার গুরু গম্ভীর মেজাজে চেয়ে আসে সানায়ার দিকে। এই মেয়ে তো মহাধড়িবাজ, একটা কথাও মাটিতে পড়তে দেয় না, চ্যাটাং চ্যাটাং করে মুখে থাকে একেবারে। এই মেয়েকে সোজা করতে হলে কথা খরচ কম করা যাবে না, কাজে বুঝিয়ে দিতে হবে একেবারে। আরাফের এমন ধরনের কাজে ধড়পড়িয়ে ওঠে সানায়া। কি করলেন কি এটা? আরাফ কাট কাট গলায় উত্তর দিল, আমার বেডে যখন আমি ঘুমাতে পারবো না, তখন আপনিও সেই বেডে ঘুমাতে পারবেন না। তাই বলে এইভাবে পানি ছুড়বেন? আপনার ভাগ্য ভালো আপনাকে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দেয়নি। আরাফ আলমারি থেকে একটা এক্সট্রা বালিশ বের করে সোফায় আধ শোয়া হয়ে বসল। সানায়াও তড়িৎ গতি বেগে জগের বাকি পানিটুকুও সোফায় ছুঁড়ে মারল। সানায়ার ন্যায়
আরাফও ধরপড়িয়ে উঠল, ভয়ঙ্কর চোখে তাকালো সানায়ার দিকে। এইভাবে তাকিয়ে থেকে কোনো লাভ হবে না। আপনি যেমন আমাকে শান্তিতে ঘুমাতে দেননি, আমিও আপনাকে শান্তিতে সোফায় ঘুমাতে দিব না। আরাফের উত্তরের অপেক্ষা না করে সোফায় রাখা বালিশ নিয়ে বেড সাইডের ফ্লোরে ছুঁড়ে মারল। খাটের দুই পাশে ফ্লোরে দুই মুখ করে শুয়ে আছে দুটো মানুষ। কারোরই শান্তিতে ঘুম হচ্ছে না। এইভাবে শক্ত মেঝেতে শোয়া যায় নাকি? তবুও একে অপরকে জব্দ করতে পেরেছে বলে মনে আলাদা একটা শান্তি লাগছে। এপাশ ওপাশ করতে করতে খাটের নিচ থেকে চোখ পড়ল দুজন দুজনার দিকে। সে কি ভয়ঙ্কর চাহনি, কি শত্রুতা দুজনের মধ্যে তৈরি হলো। রাত প্রায় ৩টা, ঘুম নেই আরাফের চোখে। পাশ ফিরে চাইল শাইনানের দিকে। মেয়েটা ঘুমিয়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। আরাফ সোজা হয়ে কপাল বরাবর হাত রাখলো। আরাফ ঠান্ডা মাথায় চিন্তা করলো, সে তো এমন ছিল না। লোকের 10 কথার একটা উত্তর দিত, সে নিজেই এখন এই মেয়েটার সাথে কথার পিঠে কথা বলছে, মেয়েদের মতো ঝগড়া করছে সে। এটা ঠিক মেনে নেওয়া যায় না। আরাফের মতো গুরু গম্ভীর মেজাজের ছেলে এমন বাচাল ঝগড়ুটি টাইপের মেয়ের সঙ্গে দিন রাত কথা কাটাকাটি করছে। এমন অদ্ভুত ধরনের কাজ আর করা যাবে না বলে ঠিক করলো আরাফ। 6টা মাস দেখতে দেখতেই চলে যাবে। এই কয়েকটা দিন কোনো ব্যাপারই না, যা করবে করুক এই মেয়ে। সারা জীবন তো আর পারবে না, মেয়াদ মাত্র 6 মাস। তারপর যার যার ঠিকানায় শেষে। পূর্ব গগনে সূর্য উকি দিচ্ছে। সূর্যের তেজস্ক্রিয় আলো এসে ছুটেছে জানালার পর্দার কিনারা ঘেঁষে। অন্ধকার কেটে গিয়েছে, এই নতুন দিনের সূচনা হয়েছে। সূর্যের প্রখর আলোর অবয়ব ফেলেছে ফ্লোরের ঘুমন্ত তরুণীর মুখে। হঠাৎই ঘুমের ব্যাঘাত ঘটিয়ে চোখ মেলে চাইল সানায়া। তড়িৎ গতিতে উঠে বসল। কাঠের কিনারা থেকে উকি দিয়ে দেখল বেঘরে ঘুমাচ্ছে আরাফ। নিশ্চুপ ভঙ্গিতে উঠে দাঁড়ালো সে। খাটের ওপরে হাত রেখে অনুভব করলো বিছানাটা শুকিয়েছে কিনা। সারা রাত ফ্যান এসি দুটোই চলেছে, যার ফলে অনেকটাই শুকিয়েছে। তবে বড় কাভারগুলো রোদে দেওয়া দরকার। ফ্রেশ হয়ে নিচে এলো সানায়া। একে একে সবাইকে দেখতে পেল। তাহলে আজ কি তার উঠতে দেরি হলো? ঘড়ির দিকে তাকিয়ে দেখল সবে ভোর 7টা বাজে। না, অতটাও তো দেরি হয়নি। সানায়া নিচে আসার 10 মিনিটের মাঝেই আরাফও নিচে এলো। সজীবের উদ্দেশ্যে বলো, ভাইয়া তুমি কি কোথাও যাচ্ছ? সজীব চায়ের কাপে চুমুক দিয়ে বলো, হ্যাঁ রে, বাড়ির জমি জমার কিছু কাগজ বাবা ভুলে রেখে গিয়েছে, ওইগুলো দিতেই গ্রামে যেতে হবে। মাহফুজা খান ছেলের উদ্দেশ্যে বলেন, তুমি আজ অফিসে যাওনি আরাফ? এত সকালে কিসের অফিস? গতকাল তো গিয়েছিলে। গতকাল একটা জরুরি কাজ ছিল আম্মা। আজ যাবে না? না, আজ কিছু গুরুত্বপূর্ণ ফাইল চেক করতে হবে, বাড়িতে নিয়ে এসেছি, ওইগুলোই শেষ করতে হবে। ও আচ্ছা। অথই ছোঁয়াকে খাইয়ে দিচ্ছে। সানায়া বলো, ভাবি আমি তাহলে চা নাস্তাগুলো সবাইকে দিয়ে দেই। অথই হেসে বলো, পারবে তুমি? হ্যাঁ পারবো। ঠিক আছে তাহলে দাও। সানায়া এক এক করে সবাইকে চায়ের কাপ এগিয়ে দিল। আরাফের সামনে চায়ের কাপটা ধরতেই আরাফ বলল, আমি চা খাই না, কফি খাবো। বোনকে উদ্দেশ্য করে বলল, আমায়া আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয় তো। আমায়া পাউরুটির টুকরো মুখে গুজে বলল, আমি না, ভাবিকে বলো। আরাফ বোনের দিকে বড় বড় চোখ করে তাকালো। কি ব্যাপার কি? বাড়ির ছোটগুলোও এখন তার সাথে কথা শোনাচ্ছে? শোনাবে কিভাবে? এক অদ্ভুত মেয়ে এসেছে না এই বাড়িতে। তার দেখা দেখি সবারই সাহস বেড়েছে একেবারে। মাহফুজা খান বললেন, থাক, ও খাচ্ছে, ওকে খেতে দে, আমি কফি নিয়ে আসছি। না না আন্টি, আপনি বসুন, আমি যাচ্ছি। বলেই সানায়া কিচেনের দিকে এগোলো। সানায়ার যাওয়ার দিকে আরাফ তাকালো। মনে মনে বলল, আর যাই হোক, বড়দেরকে রেসপেক্ট করতে জানে। আরাফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমি রুমে যাচ্ছি আম্মা। সানায়া কফির মগ হাতে নিয়ে টেবিলের কাছে এসে দেখল আরাফ সেখানে নেই। ভাবি, উনি কোথায় গেলেন? রুমে। দোস্ত, বিয়ে করলি অথচ একটাবারও আমাদেরকে ইনভাইট করলি না, এই তোর বন্ধুত্ব? আরে ভাই থাম, আমাকে একটু বলতে দে। তুই আর কি বলবি রে? এখন বল,
বিবাহিত জীবনটা কেমন কাটছে। আরাফ ফোনটা বাম হাতে চেপে ডান হাতে ঘাড় ম্যাসেজ করছে। গতকাল মেঝেতে শোয়ার ফলস্বরূপ কাঁধটা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। বন্ধুরে, বিবাহিত জীবন যে কেমন কাটছে তা যদি একবার তোদেরকে বলি, তাহলে আমি আরাফ শেষ। তোদের পচানি খাওয়ার ইচ্ছে নেই আমার। ফোনের অপর পাশ থেকে বলল, কিরে, কথা বলিস না কেন? বিন্দাস কাটছে রে ভাই, দারুণ। বিয়ে করাতে যে এত শান্তি, এই শান্তি বিয়ে না করলে কোথাও পাবি না। তাই আমি আরাফ আমার সকল বন্ধু বান্ধবদেরকে সাজেস্ট করব, তোরা চটজলদি বিয়েটা করে ফেল, কমপক্ষে শান্তিটুকু মিস করিস না। সানায়া দরজা বারবার চোখ পাকিয়ে তাকিয়ে আছে। এই লোকটার কি মাথায় সমস্যা? বিয়ে করে উনি শান্তিতে আছে? এমন ডায়লগ উনি কাকে দিচ্ছেন? অদ্ভুত। কি বলিস দোস্ত? তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই বেশ ভালোই আছিস বিয়ে করে। আমি তো আরো বিয়ের নাম শুনলে 2-4 গ্লাস মেরে দেই। আরে, শুধু বিয়েটা কর একবার, তারপর আর মদের নেশা ছেড়ে যাবে। পৃথিবীতে বইয়ের নেশাই আসল নেশা। তুই বলছিস বিয়ে করতে? অবশ্যই, দেরি করিস না। বাসর কেমন কাটালি ভাই? বাসর রাতে বিড়াল মেরেছিস? শালা, বাসর ঘরের খবর দিয়ে তোর দরকার কি রে? এইসব বিষয় জিজ্ঞাসা করতে হয় না, নিজে বিয়ে করে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা অর্জন করতে হয়। বুঝলাম ভাই, কিন্তু ঘটনা একটা ঘটে গেছে, খবর রাখিস? কিসের খবর বলতো? আরশি দেশে ফিরেছে। ওর নাকি ডিভোর্স হয়েছে। গত পরশু, মানে তোর বিয়ের দিনই ও ব্যাক করেছে দেশে। আলহামদুলিল্লাহ। তুই কি খুশি হয়েছিস আরব? বেঈমান তার শাস্তি পেয়েছে, খুশি হব না? ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস টেনে বলল, একটা সময় তোরা ছিলি কলেজ লাইফের বেস্ট কাপল। অনেক জুটি তোদের দেখে অনুপ্রেরণা পেত, কিভাবে একে অপরকে বুঝতে হয় শিখত। আর আজ তোরা দুই মেরুর দুটো মানুষ। জাস্ট চুপ। পুরানো অতীত ঘাটতে চায় না বলেই আরাফ ফোনটা কেটে দিল। পেছন থেকে বাজখাই গলায় বলে উঠল সানায়া, কাকে এত ডিটেলস সহকারে বাসর ঘরের গল্প শোনানো হচ্ছিল শুনছি? আপনার প্রেমিকা? কারোর কথার শব্দে আরাফ দরজা বরাবর চোখ রাখল। সানায়া কফি হাতে দাঁড়িয়ে আছে। গুরু গম্ভীরভাবে প্রশ্ন করল আরাফ, আপনি আড়ি পাচ্ছিলেন দরজার বাইরে দাঁড়িয়ে? মানুষের বুঝি আর খেয়ে দেয়ে কাজ নেই আপনার কথা শোনানোর জন্য আড়ি পাততে হবে? আপনার কফি। ওকে, রেখে যান। কি ব্যাপার, লোকটার মুড এমন ফুলের মতো হয়ে গেল কেন? প্রেমিকার সঙ্গে কথা বললে কি মানুষের মুড নষ্ট হয় নাকি? কোথাও তো কোনো গোলমাল হচ্ছে নাকি? সানায়া গলা খাকারি দিয়ে বলল, বলছিলাম যে আপনার প্রেমিকা কি রেগে আছে? মানে এইভাবে হুট করে আপনি বিয়ে করেছেন। শুনুন, তাকে সুন্দর করে বুঝিয়ে বলবেন এই বিয়ে কোনো বিয়েই না। আপনি সুন্দর করে বোঝাতে না পারলে আমাকে কলে ধরিয়ে দিবেন, দেখবেন এমন সুন্দর করে পেরেকটাকে মাথা থেকে উঠিয়ে ফেলবো যেন সব কিছু ঠিক হয়ে যাবে। আরাফের রাগী চোখের দিকে চোখ পড়তেই সানায়া পুরো চুপ হয়ে গেল। শুকনো ঢোক গিলল কয়েকবার। আপনি কি রেগে আছেন? মানে আমার কথায় রাগ করলেন? আরাফ কাট কাট গলায় দরজার দিকে ইশারা করল, আপনি প্লিজ আসুন। বছর তিনেক আগের স্মৃতি। আরাফের জীবনে রঙিন বসন্তের ন্যায় আগমন ঘটেছিল আরশির। ভালোবাসার লাল নীল দীপাবলিতে রঙিন হয়ে উঠেছিল এই জুটির প্রণয় কাহন। কলেজ লাইফ থেকে শুরু হয়েছিল এই পথ চলা, পরিচয়, বন্ধুত্ব। ধীরে ধীরে ধূসর রঙা প্রণয় পুরো কলেজ জুড়ে ছড়িয়েছিল তাদের এই দৃষ্টি নন্দিত প্রেমের ধারা। জুনিয়র থেকে ক্লাসমেট সকলের আইডল ছিল তারা। একে একে তাদের এই প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল আকাশে বাতাসে। বেস্ট কাপল নামক শব্দ জুড়ে দিয়েছিল তাদের নামের আগে। কিন্তু হাই, সেই আলোচিত সমালোচিত জুটির বিচ্ছেদ হয়েছিল এক মহাপ্রলয়ের মতো করে। সেদিনের পর থেকে ভালোবাসা নামক শব্দটা আরাফের জীবনে এক অভিশপ্ত শব্দ হয়ে উঠেছিল। কে বলে পৃথিবীতে শুধু ছেলেরা প্রতারণা করে, ছেলেরা ধোঁকা দেয়? এখানে তার জ্বলন্ত উদাহরণ। 2.5 বছরের প্রেমকে
2.5 মিনিটের কয়েকখানি শব্দ উচ্চারণে নির্ভীকভাবে ভেঙে দিয়েছিল সেই প্রণয় কাহনের মায়াজাল। আরুষির বলা শেষ কথাটা ছিল, তোমার মতো বেকার ছেলেকে আমার বাবা মেনে নিবে না। সময়ের ব্যবধানে আজ সব কিছুই পরিবর্তন হয়েছে। সেদিনের সেই আরাফ আজ বেকার নেই, নিজের পরিশ্রমে প্রতিষ্ঠিত হয়েছে। পারিবারিক বিজনেস সহ নানান ধরনের সমাজকর্ম কাজে তার নামটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এক নামে মানুষ আঙ্গুল উঠিয়ে দেখায়, ওই দেখ আমির আরাফ খান হয়েছে একেবারে ছোটদের আদর্শ। ছোটরাও স্বপ্ন দেখে সেও বড় হয়ে একজন নামকরা বিজনেসম্যান হবে, আমির আরাফ খান হবে। আরাফ নিজেকে পরিবর্তন করেছে, শত শত কষ্ট অভিমানে নিজেকে মানিয়ে নিয়েছে, বুঝিয়েছে মেয়ে জাতি ভয়াবহ মুখোশধারী, মায়া জড়ানো মুখে বিষ আড়ালের করে রাখে, সময় সুযোগ মতো আসল রূপ দেখিয়ে দিয়ে যায়। সেই হাস্য উজ্জ্বল মুখের ছেলেটা আজ হয়েছে ভীষণ গম্ভীর বদমেজাজি, খিটখিটে স্বভাবের। মেয়ে জাতি দুটোকে দেখতে পারে না সে একেবারে। বিয়ে সংসার এই শব্দগুলো থেকে মাইল দূরে সরিয়ে রাখতো নিজেকে, কিন্তু পারল কই, মায়ের জেদের কাছে তাকে হার মানতেই হলো। কিন্তু এই বিয়েটারও তার কাছে কোনো ভ্যালু নেই। মাত্র 6 মাস এই বিয়ের মেয়াদ, তারপর এই বিয়ে বউ সংসার নামক থেকে চিরতরে অবসর নেবে। অতীত থেকে ফিরল আরাপ, 2 হাত ভাঁজ করে শটান হয়ে সোফায় বসলো, নিজের সঙ্গে নিজেই বলে উঠল, এই পৃথিবীতে বেইমানির শাস্তি খুব ভয়ানক। সুখে থাকার জন্য কোটিপতির চয়েস করে নিয়েছিল সে, আজ কোথায় স্বর্গ, কোথায় সুখ। হো হো করে হেসে উঠল আরাপ। 3 বছরের কষ্টের সমপরিমাণ কষ্ট তুমি পাবে আরশি, একটু একটু করে পাবে। সকাল সকাল আরাফ হন্তদন্ত হয়ে কিছু একটা খুঁজছে, একবার টি টেবিলের সোফাতে, আরেকবার আলমারিতে, কোথাও গুরুত্বপূর্ণ সেই ফাইলটা খুঁজে পাচ্ছে না। কোথায় রেখেছিল সেটা ঠিকভাবে মনেও করতে পারছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 8টাও অলরেডি বেজে গেছে, অফিসের জন্য রেডি হতে হবে। কিন্তু ফাইলটা কোথায় রেখেছে সে? ভয়াবহ মেজাজ নিয়ে ডাকলো, সানায়া। সানায়া তখন নিচে মাহফুজা খানের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎই আরাফের এমন বাজখাই গলার ডাকটা তার কানে আসাতেই চুপ হয়ে গেল। মাহফুজা খান ওপর বরাবর আরাফের রুমের দিকে তাকালেন। আরাফের ফের ডাকলেন, সানায়া। মাহফুজা খান সানায়াকে ইশারা করে যেতে বললেন। সানায়া স্বভাব সুলভ হেসে ওনার কথায় সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, পা বাড়ালো রুমে যাওয়ার জন্য। সানায়াও রুমে ঢুকে ঝাঁজ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি সমস্যা কি আপনার? এভাবে ডাকছেন কেন? আমার অফিসের গুরুত্বপূর্ণ ফাইল আমি খুঁজে পাচ্ছি না, দেখেছেন কোথাও? আজব লোক তো আপনি, আপনার অফিসের ফাইলের কথা আমি কিভাবে জানবো? চোখে পড়েছে সেটাই জিজ্ঞাসা করেছি। না, ঠিক আছে, যেতে পারেন। শুনুন, বলুন। নেক্সট টাইম আপনার কোনো কাজে আমাকে ডাকবেন না, নিজের কাজ নিজে করবেন, বলেই সানায়া রুম থেকে বেরিয়ে গেল। সানায়া যাওয়ার দিকে আরাফ একবার তাকালো, কি মেয়ে রে বাবা, আমি কি তাকে কোনো কাজে দিয়েছি? জাস্ট জিজ্ঞাসা করলাম ফাইলটা চোখে পড়েছে কিনা। এই মেয়ের ঝগড়া না করলে দেখছি পেটের ভাত হজম হয় না। কি চিজ এই মেয়ে। সানায়া নিচের থেকে আবারও সেই কালো রঙের ফাইলটা নিয়ে রুমে এলো, এক হাতে ফাইল উঁচু করে আরাফকে জিজ্ঞাসা করলো, দেখুন তো এটা খুঁজছিলেন কিনা? হ্যাঁ, এটাই তো। কোথায় পেলেন? নিচে সোফায়। আরাফ সানায়ার হাত থেকে ফাইলটা নিয়ে নিল। ধন্যবাদ আপনাকে। লাগবে না। কেন লাগবে না? আর কেন? আপনি আমার উপকার করলেন, তার জন্য কি ধন্যবাদ দিতে পারি না? আপনার দেওয়ার দরকার, আপনি দিয়েছেন, একসেপ্ট করব কিনা সেটা আমার বিষয়। ও আচ্ছা। আজ অফিসে নতুন কর্মচারীর নিয়োগ দেওয়া হবে। সজীব নেই বলে ইন্টারভিউগুলো আরাফকে নিতে হবে। মে আই কাম ইন স্যার? আরাফ চেয়ারে উল্টো দিকে মুখ ফিরিয়ে বসে আছে। ইয়েস, কাম ইন, বসুন, বলতেই চেয়ার ঘুরিয়ে টেবিল বরাবর ফিরল। বসতে যেতেই চোখ পড়ল আরাফের দিকে। মেয়েটা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তুমি? আরাফ চোখ তুলে তাকালো আরশির দিকে।
অবাক হলেন? কিছুটা। বসুন। আরশি বসল না। আজ এতগুলো বছর পর এইভাবে দেখা হবে, বিষয়টা আরশির ধারণাতেও ছিল না। সে পত্রিকায় চাকরির বিজ্ঞাপনটা দেখে আবেদন করেছিল, কিন্তু এই অফিসের মালিক যে আরাফ, সেই বিষয়ে সে অবগত ছিল না। জানতো হয়তো এখানে সে চাকরির ইন্টারভিউ দিতে আসতো না কখনো। আরশিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরাফ বলল, আপনার সময় শেষ হয়ে যাচ্ছে, বসুন। সরি, আমি জানতাম না এটা তোমার অফিস। আমাকে তুমি বলে সম্বোধন না করলে খুশি হব। এটা অফিস, ভদ্রতা বজায় রাখবেন। সরি বলেই আরশি কেবিন ছাড়ার জন্য পা বাড়ালো। আমি জানি চাকরিটা আপনার জন্য খুব জরুরি, তাই এইভাবে নিজের অতীত টেনে এনে চাকরিটা পায়ে ফেলবেন না। আরাফ কিভাবে জানলো এই চাকরিটা আরশির খুব দরকার? তাহলে কি আরাফ তাকে নিয়ে চিন্তা করে, তার অজান্তেই তার বিষয়ে খোঁজ খবর রাখে? আরশি পা থামিয়ে আরাফের উদ্দেশ্যে বলল, আদৌ কি চাকরিটা আমার হবে? আপনার যোগ্যতা থাকলে অবশ্যই হবে। এখানে যোগ্যতা দেখে চাকরি হয়, অতুত টেনে নয়। ইন্টারভিউ শেষ হতেই বাড়ি ফিরল আরাফ। নিজের রুমের সোফায় বসে গভীর চিন্তায় ডুব দিল। আরুষিকে চাকরি দেওয়াটা কি ঠিক হলো কি না? এই মেয়েটা তাকে যেভাবে অপমানিত করে রিজেক্ট করেছিল, সেই সব দিনগুলোর কথা মনে পড়লেই শরীরে আচমকা শিরশির করে ওঠে। রক্তকণিকা দাউ দাউ করে জানান দেয়, ওই মেয়েটা প্রতারক, তোকে ঠকিয়েছে আরাফ। অনেক ভেবে চিনতে আরাফ নিজেকে সামলিয়ে উঠল। আরশিকে চাকরি দেওয়াতে সে কোনো ভুল করেনি। কুকুরের কাজ কুকুর করেছে, তাই বলে কি আরাফও সেই একই কাজ করবে? সে যোগ্যতা হিসাবে চাকরি দিয়েছে, এর থেকে বেশি কিছু নয়। আর প্রতিশোধের হিসাব যদি আসে, তাহলে বলবো, প্রতিশোধ নিতে হলে সামনে সমানে সমানে হওয়া লাগে। তাছাড়া প্রতিশোধ নিতে কোনো মজা নেই। আর মেয়ে মানুষের সাথে প্রতিশোধ শব্দটা ঠিক যায় না। তাদের বিচার প্রকৃতি থেকেই হয়ে যায়। বিশ্বাসঘাতকের বিচার স্বয়ং প্রকৃতিই করে দিবে। নিচের লিভিং রুম থেকে হই হুল্লোড়ের শব্দ পেতেই আরাফ একবার নিচের দিকে চোখ রাখল। সানায়া, শুভ, অনিক, আমায়া এরা লুডো খেলছে। একজনের গুটি অন্যজন খেয়ে দিতেই বেজায় উল্লাস হচ্ছে তাদের। ভাই বোনেদের এইসব খুনসুটিতে আরাফও নিজের অজান্তেই হেসে উঠল। পরিবারের এইসব আনন্দে সে কখনোই পার্টিসিপেট করে না। সে সবসময় নিজেকে এইসব থেকে গুটিয়ে রেখেছে। পরিবারের সকলের কাছেই সে গম্ভীর মেজাজের একজন মানুষ। এইসব আনন্দ তাকে কাবু করতে পারে না। হঠাৎই নিচ থেকে অথয়ের চোখ পড়ল আরাফের দিকে। আরাফের মুখে এই হাসি আগে কখনো সে দেখেনি। সাহস নিয়েই ডাকলো, ভাইয়া নিচে আসো। অথয়ের কথার চপটে এক এক করে সবাই তাকালো আরাফের দিকে। আরাফ হাত ইশারা করে জানালো, না, সে খেলবে না বলেই রুমের দিকে যেতেই পা বাড়ালো। উনি খেলতে পারে নাকি? হেরে যাওয়ার ভয়ে খেলতে আসবে না, ভীতু একটা। আরাফ পা থামিয়ে দিল, সানায়ের দিকে চাইল। কে ভীতু? আপনি? তাই? তাহলে খেলতে আসছেন না কেন? যদি ভয় না পেতেন তাহলে তো বীর পুরুষের মতো করে খেলতে আসতেন। ওকে, ওয়েট, আসছি বলেই আরাফ ফ্রেশ হতে রুমে গেল। শুভ, অনিক একসঙ্গে বলে উঠল, ছোট ভাবি, তোমার কি সাহস ভাইয়াকে ভীতু বললে? সানায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলো, তোমরা কাকে ভয় করো? এই লোকটাকে। শোনো রাখো, উনি হলো আস্ত একটা ভীতুর ডিম। অযথা তোমরা ওনাকে ভয় পাও। ওনাকে এক তুড়িতে ঠিক করা সম্ভব। অথই হেসে উঠল, তা যা বলেছ, তুমি বউ বলে তোমার এত সাহস, আমাদের বাবা অত সাহস নেই। আমায়া মুখটা অন্ধকার করে বলল, জানো ছোট ভাবি, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে যে বকুনিটা ভাইয়া দেয়, ওইটা খেলে আমার 2 দিন কিচ্ছু খেতে ইচ্ছে করে না, বদহজম হয়। আমায়ের কথায় হো হো করে হেসে উঠল সবাই। আর ভয় পেতে হবে না, তোকে ছোট ভাবি, তোকে বাঁচিয়ে নেবে রে। তুই চুপ কর, ভাইয়ার যে তেজ, ওইটা থেকে কেউ বাঁচাতে পারবে না। কার তেজের কথা হচ্ছে শুনি? পেছন ঘুরে চাইল সবাই। আরাফ এসেছে। ভাইয়া, তুমি সত্যি এসেছো? কেন, আমাকে কি তোমাদের ভীতু মনে হয় নাকি? সানায়াবাদের সবাই একসঙ্গে মাথা দোলালো। না, তাদের তোকে ভীতু মনে হয় না।
অনেক শুভ সোফা ছেড়ে দাঁড়ালো। আরাফ আর সানায়া লুডো খেলবে বলে ঠিক হলো। অথই আমায়া নিল সানায়ার দল এবং অনেক শুভ আরাফের দল। এবার কে হারে কে জেতে সেটাই দেখার বিষয়। প্রথম দিকে আরাফের অনেক গুটি সানায়া খেয়ে দিয়েছে। সানায়ার গুটি কমে আসাতে এবার আরাফের খেলাটা জমিয়ে দিয়েছে। সানায়ার দুটো গুটি বারবার খেয়ে দিচ্ছে আরাফ। সানায়ার চাল আপাতত বন্ধ, ছক্কাই পড়ছে না। আর ছোটরা পাশ থেকে হই হুল্লোড় করে যাচ্ছে। এক পর্যায়ে মাহফুজা খানও এসে যোগ দিলেন। আজকের পরিবারের এই আনন্দটা তার কাছে ভীষণভাবে ভালো লাগছে। আরাফ বহুদিন পর এইভাবে সকলের সঙ্গে মজা করছে। ছেলেটার মুখে হাসি লেগেই আছে। তবে কি তার ছেলে একটু একটু করে পরিবর্তন হচ্ছে? খেলার শেষ পর্যায়ে জিতে গেল আরাফ। ভয়াবহ এক আনন্দঘন চিৎকার প্রকাশ ঘটল। আরাফ জিতে গেছে। পরিবারের সকলে খুশি। অথই আমায়া অনেক শুভ জেকে ধরল আরাফকে তাদের ট্রিট দিতে হবে। টেবিলের অপর চেয়ারের মুখে অবয়ব হাসি ফুটিয়ে সানায়া মনে মনে বলল, এই মানুষটাকে হাসলে কত সুন্দর লাগে। পরিবারের সকলকে তার এই হাসিতে কত খুশি। অথচ মানুষটা সবসময় নিজেকে এইসব থেকে গুটিয়ে রাখে। কিভাবে পারেন উনি এত সুন্দর একটা পরিবার থেকে নিজেকে গুটিয়ে রাখতে? আপনি একটু একটু করে পরিবর্তন হবেন আরাপ। আর আপনি যেদিন সম্পূর্ণ পরিবর্তন হবেন সেদিন হয়তো আমি আর এই বাড়িতে থাকবো না। আপনার খুশিটুকু আমার আর দেখা হবে না। আপনিও ভালো থাকবেন আর আমিও। আমাদের দুজনের পথ আলাদা হয়ে যাবে। আজকে আপনি নয়, জিতে গেছি আমি। আপনাকে কঠোর একাকিত্ব থেকে একটু একটু করে বের করেছি। বাইরে ঝুম বৃষ্টি নেমেছে। শ্রাবণ মাস শেষ হতেই তুমুল বৃষ্টি। গতকাল মাঝরাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কমার বিন্দু পরিমাণও সুযোগ নেই। এইদিকে আজ সানায়ার কলেজে যেতেই হবে। পরীক্ষার ফি জমা করার লাস্ট ডেট। কিভাবে এই বৃষ্টিতে বের হবে মাথায় আসছে না। সানায়াকে এইভাবে সমান তালে পায়চারি করতে দেখে আরাফ প্রশ্ন করলো, কোনো সমস্যা? না। সানায়ের মুখে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা চিন্তিত। কিন্তু আরাফ জিজ্ঞাসা করতেই বলল, কোনো সমস্যা নেই। সানায়ের থেকে প্রত্যাশিত উত্তর না পেয়ে আহত হলো আরাফ। নিজের অফিসের জন্য তৈরি হচ্ছে সে। আপনি কি কোথাও যাচ্ছেন? আরাফ তাকিয়ে দেখল তার পেছনে সানায়া। আয়নায় বারবার চোখ রেখে উত্তর দিল, হুম, অফিসে যাচ্ছি। কিছু বলবেন? আপনার যদি কোনো সমস্যা না থাকে আমাকে একটু কষ্ট করে কলেজের গেটে নামিয়ে দিতে পারবেন? আসলে আজকে কলেজের পরীক্ষার ফি জমা দেওয়ার লাস্ট ডেট। আর আজই তুমুল বৃষ্টি। কিভাবে যাব বুঝতে পারছি না। আবহাওয়ার পরিস্থিতি খারাপ না হলে আপনাকে আমি রিকোয়েস্ট করতাম না। ইটস ওকে, এত কিছুর ব্যাখ্যার দরকার নেই। চলুন, 5 মিনিট, আমি তৈরি হয়ে আসছি। সানায়া তৈরি হয়ে নিচে এলো। কোথায় উনি? নিচে তো নেই। চারিদিকে তাকিয়ে আরাফকে খুঁজছে সানায়া। ভাই রে, ভাইয়া বাইরে, গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে, যাও। অথই কথাটা বলে উঠল সানায়াকে দেখে। সানায়া যেতেই দেখল আরাফ গাড়ির সঙ্গে হেলান দিয়ে ফোনে মনোযোগ দিয়েছে। সানায়ার পায়ের শব্দে চোখ তুলে তাকালো আরাফ। হালকা কমলা রঙের 3 পিসে অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। কমলা রং বরাবরই অপছন্দের একটা কালার আরাফের কাছে। কিন্তু আজ কেন জানি রংটা ভীষণভাবে ভালো লাগছে। এই মেয়েটা পরেছে বলে, নাকি এই রংটাই এই মেয়েটাকে মানিয়েছে বলে? কোনটা? আরাফ ততক্ষণাৎ চোখটা নামিয়ে নিল। আসুন। সানায়া গাড়ির পেছনের সিটে বসতেই আরাফ বলল, পেছনে বসলে আপনার বোরিং লাগবে, সামনে আসুন। সানায়া আর কথা বাড়ালো না, সামনের সিটে গিয়ে বসলো। আরাফ গাড়ি চালাচ্ছে। সানায়া মনোমুগ্ধকর দৃষ্টিতে রাস্তা দেখছে। বৃষ্টির পানিতে গাছেরা যেন তার সবুজতাকে আরো দৃষ্টিনন্দন করেছে। নির্জীব সুন্দর লাগছে। বৃষ্টি বরাবরই সানায়ার ভীষণ প্রিয়। বৃষ্টি হবে আর সে ভিজবে না এমনটা খুব কমই হয়েছে। কিন্তু আজ তো আর সেই উপায় নেই। কলেজে যেতে হবে, ফি জমা করতে হবে। এখন বৃষ্টিতে ভিজলে কি এই কাজগুলো করা হবে না? আচমকাই ফোনে মেসেজ এলো। মেসেজের শব্দে ফোন তুলে হাতে নিল সানায়া।
মেসেজের বক্সটা ওপেন করতেই দেখতে পেল তার কলেজ থেকে মেসেজ এসেছে। সেখানে স্পষ্ট করে লেখা, আপনার পরীক্ষার ফি জমা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। এই কাজটা কে করেছে বুঝতে আর বাকি রইল না সানায়ার। এমন কেয়ার তার বাবা ছাড়া আর কেউ করে না। ছোটবেলা থেকে এখনো অবধি ওই একটা মানুষই সানায়ার এত কেয়ার করে। বলতেই হয়নি কখনো বাবা আমার এই জিনিসটা লাগবে, তার আগেই সেই জিনিসটা তার সামনে এসে হাজির হয়েছে। আর যাই হোক, বাবা নামক মানুষটার উপর রাগ করা যায় না। সানায়া যে এতগুলো দিন তার বাবার সঙ্গে কথা বলেনি, বাবার হয়তো ভীষণ খারাপ লাগছে। সানায়া চট জলদি নিজের ভাবনার প্রতিফলনের ইতি টানিয়ে আরাফকে বলল, গাড়িটা একটু থামাবেন? কেন, কোনো সমস্যা? আসলে আমার পরীক্ষার ফি জমা হয়ে গিয়েছে, বাবাই জমা করেছে, এইমাত্র মেসেজ পেলাম, তাই আর কলেজে যেতে হবে না। আরাফ দ্রুত পায়ে গাড়ি ব্রেক কষল। গাড়ি থামাতেই সানায়া গাড়ি থেকে নামার জন্য সিট বেল্ট খুলল। কি করছেন? নামছি কেন? এখান থেকে আমি ফিরতে পারবো, এখনো তো কোনো তাড়া নেই, অটো বা রিক্সা কিছু একটা পেয়ে যাব। বলেই গাড়ির দরজাটা খোলার জন্য হাত রাখলো। বৃষ্টিতে কিভাবে যাবেন? আমি পারবো, সমস্যা নেই, নামতে হবে না আপনাকে, চলুন আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। আপনার অফিসে লেট হয়ে যাবে, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, চুপচাপ বসুন। কি আর করার, সানায়া ভেবেছিল এখান থেকে ভিজতে ভিজতে সে বাড়িতে ফিরে যাবে, কিন্তু তার হলো কোথায়। আরাফ পুনরায় গাড়ি বাড়ির দিকে ঘোরালো। গাড়ি চলছে তার গতিতে। ঝুম বৃষ্টি আবারও শুরু হলো। সানায়াকে এইভাবে চুপচাপ বসে থাকতে দেখে আরাফ বলল, কি হলো, আজ যে আপনি একটু বেশি চুপচাপ? সানায়া বাইরের বৃষ্টির দিকে চোখ রেখেই বলল, বৃষ্টি আমার অনেক ভালো লাগে। যখনই বৃষ্টি হয় আমি তাদের দেখি, আলাদা শান্তি অনুভব হয়। আপনার বৃষ্টি ভালো লাগে? অনেক। গুড। হুম। হঠাৎ গাড়ি থামলো একটা চায়ের দোকানের সামনে। গাড়ি থামতেই সানায়া আরাফের দিকে চাইল। এখানে কেন থামালেন? আসছি, অপেক্ষা করুন। বলেই গাড়ির পেছনের ছিটে ছাতা দিয়ে বেরিয়ে গেল আরাফ। আজব, লোকটার এখানে কি কাজ? মনোযোগ দিয়ে একটু পরিবেশটা দেখছিলাম, ওনার হাতটা সহ্য হলো না। গাড়ি থামিয়ে কি এমন মহাকাজে গেলেন উনি? সানায়ার ভাবনার মধ্যেই দেখতে পেল আরাপ 2 কাপ চা হাতে এগিয়ে আসছে, মাথা দিয়ে ছাতার হ্যান্ডেল চেপে ধরে আছে, আর 2 হাতে চায়ের কাপ। নিন। সানায়া হাত বাড়িয়ে চায়ের কাপটা নিল। আপনি চা আনতে গিয়েছিলেন? হুম। সানায়া চায়ের কাপটা হাতে গাড়ির থেকে নিয়ে নামলো। এ কি, আপনি নামলেন কেন? ভিজে যাবেন তো। এই টিপ টিপ বৃষ্টিতে অতটাও ভিজবো না, আর গাড়ির ভেতরে বসে চা খাওয়ার কোনো মজাই নেই। তা ঠিক। আরাফ ছাতাটা কিছুটা এগিয়ে ধরলো সানায়ার দিকে। এখন টোটালি বৃষ্টির পানি মাথায় ছোঁয়ানো ঠিক না। সামনে না আপনার পরীক্ষা? সানায়া মাথা দোলালো। হ্যাঁ, এই সময়টুকু এখানেই থেমে যাক। এই সময়টুকু একবারও ফুরিয়ে গেলে আর কখনো জীবনে ফিরে আসবে না। এই মানুষটার সঙ্গে আর কি কখনো এইভাবে চা খাওয়ার সুযোগ হবে আমার? মানুষটাকে শোধরাতে গিয়ে কি আমি কোনোভাবে ফেঁসে যাচ্ছি? এই মানুষটা তো আমার ধারণার বিপরীত। উনি তো অহংকারী নন, উনি একটু গম্ভীর মেজাজের, কিন্তু এই গম্ভীরতার আড়ালে উনি ভীষণ মনের সুন্দর একজন মানুষ। এই যে কি সুন্দর করে বৃষ্টি বিলাস করাচ্ছেন উনি আমাকে। উনি তো ঝগড়ুটে নন। আমার ধারণা তাহলে কি ভুল? আনমনেই হাসল সানায়া। প্রায় মাঝরাত, কারোর গঙ্গানিতে আচমকাই ঘুম ভেঙে গেল সানায়ার। বিছানা থেকে মাথা তুলে বোঝার চেষ্টা করছে শব্দটা কোথা থেকে আসছে। কিছু সময় যেতেই বুঝতে পারল সোফার কাছ থেকে শব্দটা আসছে। উনি এত রাতে কেন ঘুমিয়ে উঠছে? বিষয়টা বোঝার জন্য রুমের লাইটটা অন করে চোখে চোখ পড়ল ওনার দিকে। মানুষটা কেমন জুবুতুবু হয়ে শুয়ে আছে, জ্বর টর এলো নাকি? সানায়া 2 কদম এগিয়ে গেল আরাফের দিকে। চোখ দিয়ে ভালো করে দেখে বোঝার চেষ্টা করছে আসলে হলোটা কি। শুনছেন? এই যে, আপনার কি খারাপ লাগছে? মানুষটার কোনো হেলদোল পেলাম না। সে কি একবার ওনাকে টাচ করে দেখবে জ্বর এলো নাকি?
হাত এগিয়েও এগোতে পারছে না, সংকোচ হচ্ছে। আবারও একটু জোরে চেঁচিয়ে বলল, শুনছেন আপনি? খারাপ লাগছে আপনার? উনি এবার কিছুটা নড়ে চড়ে উঠলেন, চোখ অর্ধ খোলা করেই চাইলেন এবার। উনি হাত দিয়ে ইশারা করলেন মাথার দিকে। সানায়া বুঝল ওনার জ্বর এসেছে। ঔষধ খেয়েছেন? উনি হাতের ইশারায় জানালেন না। এভাবে গায়ে জ্বর নিয়ে শুয়ে আছেন, একটাবার ডাকবেন তো আমাকে নাকি? কথাগুলো বলতে বলতে ঔষধের বাক্সটা খুঁজছে সে। আচ্ছা, আপনার মেডিসিন কোথায় রাখেন? একটু কষ্ট করে বলবেন। অনু অস্পষ্ট স্বরেই বললেন, বেডসাইড টেবিলের পাশেই আছে। একটা নাপা আর এক গ্লাস পানি ওনার দিকে এগিয়ে দিল। নিন, ওষুধটা খেয়ে নিন। উনি নিজের সবটুকু শক্তি দিয়ে ওঠার চেষ্টা করলেন, কিন্তু উঠতে পারছে না। কি আজব ব্যাপারটা, ওনার মতো একটা শক্ত ভক্ত মানুষ এইটুকু জ্বরেই ঘায়েল হয়ে গেল। ওনার দিকে হাত বাড়িয়ে দিয়ে হেল্প করতে করলাম উঠতে। হায় আল্লাহ, ওনার গায়ে তো অনেক জ্বর। এত জ্বর কিভাবে হতে পারে মানুষের? আমি পানির গ্লাস আর ঔষধটা টেবিলে রেখে আবারও ঔষধের বাক্স খুঁজছি। থার্মোমিটার দরকার, ওনার জ্বর মাপা খুব প্রয়োজন। দেখি, মুখটা খুলুন, আপনার জ্বর মাপতে হবে। উনি কথা শুনলেন। আমি ঘাড়ের দিকে তাকিয়ে দেখি 2 মিনিট পর থার্মোমিটারের দিকে একবার তাকাচ্ছি তো আরেকবার ওনার দিকে। 104 ডিগ্রি জ্বর নিয়ে এই মানুষটা এত সময় গুঙ্গিয়ে যাচ্ছে, অথচ একটা মানুষকেও ডাকলো না। আপনি রাতে খেয়েছেন? না। কি সাংঘাতিক মানুষ আপনি! জ্বর আসছে, আপনার শরীর খারাপ হচ্ছে, এটা আগে অনুভব করেননি? করেছি। তাহলে ওষুধ খাননি কেন? সানায়া প্লিজ, ঝগড়া পরে করি। আমার মাথাটা ফেটে যাচ্ছে, ঔষধটা দিন। হ্যাঁ, ওষুধ দিব, কিন্তু তার আগে আপনাকে কিছু খেতে হবে। এভাবে খালি পেটে ঔষধ খাওয়া যাবে না। আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। ওনাকে কি খাবার দেওয়া যায় সেটাই ভাবছি আমি। জ্বর গায়ে তো কোনো সবজি মুখে ভালো লাগবে না, তেতো লাগবে। অনেক ভেবে চিন্তে সাদা ভাতে লবণ আর পানি দিয়ে মেখে নিলাম। আমার যতবারই জ্বর হয়েছে কিছু খেতে ইচ্ছে করতো না, তখনই আম্মু এইভাবে ভাত মাখিয়ে দিত। যাই হোক, কিছুটা খেতে পারতাম। সেই আইডিয়াটাই আজ কাজে লাগালাম। আমি ভাতের প্লেট আর চামচ ওনার দিকে এগিয়ে দিলাম। নিন, খেতে ইচ্ছে করছে না? আপনি কি ছোট বাচ্চা? না। তাহলে খাবো না। খাবো না খাবো না কেন করছেন? জোর করে হলেও একটু খান। উনি কাঁপা কাঁপা হাতে প্লেটটা নিলেন। দেখেই বোঝা যাচ্ছে শরীরটা অনেক দুর্বল। ন্যূনতম প্লেট সামলাতে উঠতে পারছেন না। গায়ের তাপমাত্রা অনেক বেশি। আমি আবারও ওনার থেকে প্লেটটা নিজের হাতে নিলাম। নিন, দিন, আমি খাইয়ে দিচ্ছি আপনাকে। আমার এই কাজে ওনার কতটুকু সম্মতি ঠিক বুঝে উঠতে পারলাম না। সম্মতি জানাটা এখন অতটাও জরুরি না, ওনার সুস্থ হওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। ওষুধ খেয়েছেন আধা ঘন্টার বেশি সময়, জ্বর এক চুলো পরিমাণ কমেনি। উনি সোফায় শুয়ে আছেন। অসুস্থ মানুষটা এইভাবে নিজের বেড ছেড়ে সোফায় কষ্ট করে শুয়ে আছে দেখে ওনাকে ডেকে বললাম, আপনার সোফায় ঘুমাতে হয়তো কষ্ট হচ্ছে, বেডে যান। উনি হাতের ইশারায় জানালেন, সমস্যা নাই। আমি সমানভাবে পায়চারি করে যাচ্ছি। আমার কি বাড়ির কাউকে ডাকা উচিত? ওনার জ্বর তো কিছুতেই কমছে না। এইভাবে আর কত সময় অপেক্ষা করব? আপনি শুধু শুধু রাত জাগছেন, আপনি ঘুমিয়ে পড়ুন। ধন্যবাদ উপকার করার জন্য। ওনার কথার বেজায় রাগ হলো। আজব মানুষ, উনি কি মনে করেন আমাকে? আমার চোখের সামনে একটা মানুষ এইভাবে অসুস্থতায় কাতরাবে আর আমি নাক টেনে ঘুমাবো? ওনার সাথে তীব্র ঝগড়া করার ইচ্ছেটাকে দমিয়ে রেখে সাই সাই রেগে ওয়াশরুমের দিকে এগোলাম। বালতি আর মগ হাতে নিয়ে বেরিয়ে ওনাকে বললাম, আপনার বাসায় বড় কোনো পলিথিন পাওয়া যাবে? কিচেনে থাকতে পারে, কিন্তু ওগুলোতে তো মাছ রাখা আছে। ওর থেকে বড় আর মোটা ধরনের হবে না? কি করবেন আগে বলুন, হবে কিনা? বারান্দায় গিয়ে দেখুন। সঠিক বলতে পারছি না কোথায় আছে। অত খোঁজাখুঁজির সময় আমার নেই। টেবিলের ওপর থেকে রেক্সিংটা তুললাম। এতেই কাজ হয়ে যাবে। বলছি কষ্ট করে একটু খাটে আসুন না। কেন? আমার আপনার মাথায় পানি ঢালবো? সরি, আমার না, আপনার মাথায়। আসুন। সানায়া প্লিজ, এসব বাদ দিন, কষ্ট করতে হবে না। আপনি একটু বেশি কথা বলেন। চুপচাপ আসুন তো, দেখবেন ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে। আসতেই হবে? জি।
পারবেন? হেল্প লাগবে? না, এটুকু মনে হয় পারবো। উনি ধীর পায়ে হেঁটে এলেন। আমি বালিশের ওপরে রেক্সিন বিছিয়ে ওইখানে মাথা রাখতেই বললাম, ওনার গায়ের তাপমাত্রা এখন অনেকটাই কম। এখন লাস্ট পদক্ষেপ। একটু উঠে বসতে পারবেন? কেন? আপনার গাটা মুছতে হবে। উনি ভুরু যুগল বাঁকিয়ে প্রশ্ন করলেন, কি? আরে আমি না, আপনার গা আপনি নিজেই মুছবেন। আমি উল্টো দিক ফিরে চোখ বন্ধ করে দাঁড়ালাম। নিন, শার্টটা খুলে গাটা মুছে ফেলুন, ভালো লাগবে। এমন ভালো লাগার আমার দরকার নাই ভাই, আমার গা মুছে লাভ নাই। আমি সপাটে ওনার দিকে তাকালাম। ওই, আপনি কি মানুষ হ্যাঁ? আপনি কি মেয়ে মানুষ? এত শরম পান কেন হ্যাঁ? আপনি তো ভয়াবহ খারাপ। খারাপ মানে? আপনি আমাকে ইফটিজিং করছেন? অদ্ভুত। হো হো করে হেসে উঠল আরাব। ঠান্ডা হন, জাস্ট মজা করছিলাম। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি, আমার টাওয়ালটা দিন। উনি কিছু সময় পর ফ্রেশ হয়ে এলেন। উনি এক গ্লাস পানি খেতে খেতে বলেন, ছোটবেলায় যখনই বৃষ্টিতে ভেজা হতো গায়ে ভীষণ জ্বর আসতো। এই নিয়ে আম্মা ভীষণ বকাবকিও করতো আমাকে। তারপর যখন নিজের ভালো মন্দ বুঝতে শিখলাম, তখন আর ভিজতাম না। তবে কলেজ লাইফে কয়েকবার ভিজে। যাই হোক, আজ বহুদিন পর বৃষ্টিতে ভেজা হয়েছে তো, তাই হুট করে জ্বর এলো। আপনার অনেক কষ্ট হয়ে গেল তাই না? উনি কিছু একটা বলতে গিয়েও বাকি রাখলেন। কলেজ লাইফে কিছু একটা বলেছিলেন। মানুষের অসুস্থতায় এইটুকু হেল্প যদি না করতে পারি, তাহলে কি আমার মানবতা থাকে? সে ঠিক আছে, কিন্তু আপনি যেমন ঝগড়ায় পারদর্শী, ঠিক তেমন গুণও আছে আপনার। আমি ওনার দিকে ভয়ঙ্কর চোখে তাকালাম। উনি হয়তো আমার এই চাহনি বুঝতে পারলেন। ঝগড়ুটে বললাম বলে মাইন্ড করলেন? ঝগড়া কি শুধু আমি করি, আপনি করেন না? সে তো আপনার থেকেই শিখেছি। যত দোষ আমার, তাই তো? উনি হেসে বলেন, আপনার সাথে সারা রাতেও কথা শেষ হবে না। এইভাবে চলতেই থাকবে। তার চেয়ে এখন ঘুমিয়ে পড়ুন, বাকি ঝগড়া সকালে হবে। বলেই উনি সোফাতে বসলেন। আপনি অসুস্থ, আপনি বেডে ঘুমান। আপনার সেবায় সুস্থ হয়েছি অনেকটা। আপনি এখন ঘুমান। গুড নাইট। আর ধন্যবাদ আপনাকে। আপনাকে দিনই। আপনি তো আবার ধন্যবাদ অ্যাকসেপ্ট করবেন না। আপনার মানবতাকে ধন্যবাদ জানিয়েছে। গুড নাইট। মানুষটা বড়ই অদ্ভুত। ওনাকে আগে যেভাবে চিনেছিলাম, উনি আসলে ততটাও ওই রকম না। আসলে মানুষকে দূর থেকে চেনা যায় না। মানুষকে চিনতে হলে তার কাছাকাছি পাশাপাশি থাকতে হয়। তবেই না তবেই না মানুষকে কিছুটা হলেও চেনা যাবে। সকালে ঘুম ভাঙতেই আগেই সোফায় তাকালাম। অদ্ভুত, মানুষটা কোথায় গেল? অসুস্থ শরীরে কি উনি অফিসে গিয়েছেন? ঘড়ির দিকে তাকিয়ে চক্ষু কপালে তুলিয়া কহিলাম, হাই মাবুদ, এত বেলা পড়ে পড়ে ঘুমিয়েছি। আমার তো কলেজে যেতে হবে। চটজলদি তৈরি হয়ে নিচে এলাম। জানতে পারলাম উনি অফিসে গিয়েছেন। আরও নাকি অথই ভাবিকে বলে গিয়েছে আমাকে যেন না ডাকে। আমি নাকি ওনার জন্য সারা রাত ঘুমাতে পারিনি। কত বড় মিথ্যা কথা একটা! ওনাকে যে হেল্প করলাম তা একটাবারও বললো না। ওনার জন্য নাকি আমার ঘুম হয়নি। আসলে ভুলটা আমারই। উনি তো ধাপ্পাবাজ লোক। এমন কথা উনি কেন বলতে যাবেন? আচ্ছা যাই হোক, লোকটাকে একটাবার কল দিয়ে জিজ্ঞাসা করা যাক এখন কেমন আছে। ভেতরে আসতে পারি? আসুন। আরাফ এক ধ্যানে কম্পিউটারে মনোযোগ দিয়ে কিছু একটা টাইপ করছে। শুনছো? এমন সম্বোধনে আরাফ সামনে থাকা মানুষটির দিকে চোখ তুলে তাকালো। আরশি তাকে তুমি বলে সম্বোধন করছে। আসলে জরুরি কিছু বলবেন? না মানে বলছিলাম, যা বলার স্পষ্ট করে বলুন। আরাফের এমন কাট কাট কথায় ঘাবড়ে গেল আরশি। এমন একটা সময় ছিল যখন এই মানুষটার সাথে কথা বলতে মনে কোনো সংকোচ ছিল না, ভয় ছিল না, ছিল না কোনো জড়তা। আর আজ কতটা সংকোচ নিয়ে কথা বলতে হচ্ছে। সব কিছুই নিয়তি। কি হলো, চুপ করে আছেন যে? আরাফ, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। যদি তোমার একটু সময় হতো। আরাফ কিছু বলতে যাবে, তার আগেই ফোন বেজে উঠল সাই সাই বেগে। ফোনের ওপরে একটা আননোন নাম্বার জলজল করে উঠেছে। এই নাম্বারটা কার মনে করতেই মনে পড়ল, এটা তো সানায়ার নাম্বার। সানায়া সেদিন নিজের ফোন খুঁজে পাচ্ছিল না, তাই আরাফের ফোন নাম্বার তুলে সানায়ার ফোনে কল দিয়েছিল। নাম্বারটা তাদের এইভাবে আদান প্রদান হয়েছিল সেই দিন। আরাফ
ফোন রিসিভ করতেই আরুষির দিকে তাকিয়ে ইশারায় জানালো, জাস্ট এ মিনিট। আরাফ ফোনটা রিসিভ করেই আদুরে সুলভ কণ্ঠে বলল, জান, তুমি কি আমাকে মিস করছো? হ্যাঁ? লোকটার কি মাথা খারাপ হয়ে গেল? সানায়া নিজের কানের ফোনটা নামিয়ে আবারও চেক করলো, সে কি কোনো ভুল নাম্বারে কল দিয়েছে? না, নাম্বার তো ঠিকই আছে। কি বলছেন আপনি এইসব? আমাকে এখনই বাড়িতে আসতে হবে? কখন বললাম বাড়িতে আসতে হবে? প্লিজ রাগ করো না, তুমি না ভালো বউ আমার। রাগ? বউ? কেন রাগ করব আমি? শোনো, তুমি কিন্তু আজকে বেগুনি রঙের শাড়িটা পরবে। ওই শাড়িটা তোমাকে অনেক সুন্দর লাগে। যদিও আমার চোখে তুমি সেরা সুন্দরী রমণী, তবু ওই শাড়িটাই পরো কিন্তু। ওই শাড়িটা পরলে তোমাকে অসম্ভব সুন্দর লাগে। তুমি রেডি হও, আমি আসছি। সরি, আমি আপনার গার্লফ্রেন্ড নই। আপনি প্লিজ নাম্বারটা একটু চেক করুন। আমি সানায়া বলছি। শোনো, যেভাবে বলেছি সেভাবেই তৈরি হও। আমি আধা ঘন্টার মধ্যে চলে আসছি। বাই। সানায়া নিজের কানটাকে বিশ্বাস করতে পারছে না। লোকটা কি সত্যি পাগল টাগল হয়ে গেল নাকি? যান না পরান, কি বলে ডাকলো উনি? পানি খাবো, কেমন যেন লাগছে। আরাফ কান থেকে ফোনটা নামিয়ে কেবিনের দরজা বরাবর তাকালো। হো হো করে হেসে উঠল আরাফ, নিজেই নিজেকে বাহবা দিচ্ছে। কি নাটক শিখেছিস তুই আরাফ? বউ বলে যাকে মানিসই না, কি সুন্দর করে মানুষের সামনে তাকে জান বলে ডাকলি। আরাফের এই কাজটা ছিল শুধুমাত্র আরশিকে বোঝানোর জন্য সেও ম্যারিড লাইফে ভালো আছে। তার অপমান করে ফিরিয়ে দেওয়া মানুষটা আজ সুখে আছে। আশা করা যায় আরশি এতটুকুতেই বুঝে নিয়েছে ইতিহাস। রাতের ডিনার শেষে সকলে ড্রয়িং রুমে বসে আছে। পরিবারের সকলে সেখানে উপস্থিত। আরাফের বাবা মামুন খান ছেলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, তা কি চিন্তা করলে আরাফ? বৌভাতের আয়োজন কবে নাগাদ করলে তোমার সুবিধা হবে? আরাফ হিয়ালিপনা না করে সোজা উত্তর দিল, আমি চাচ্ছি না বাবা আর কোনো আয়োজনে যেতে। আরাফ শোভা ছেড়ে উঠে দাঁড়ালো। মাহফুজ খান বললেন, সবকিছু যখন করেছো এইটুকু আর। মামুন খান ইশারা করে থামিয়ে দিলেন, থাক, ও যখন যেতে চাইছে না, জোর করার দরকার নাই। আমি তোমাকে এই আয়োজনে জোর করব না। তবে আগামীকাল তোমরা ওই বাড়িতে যাচ্ছ। সানায়ের বাবা কল করেছিল, আমি তাদেরকে কথা দিয়েছি, বলেছি তাদের মেয়ে আর তোমাকে কাল তাদের বাড়ির উদ্দেশ্যে পাঠাবো। আরাফ আর কিছুই বলল না। এই বিয়ের সকল আয়োজনীতেও তার অমতেই করা হয়েছে। এক একটা ইচ্ছা তার পরিবার তার উপরে চাপিয়ে দিয়েছে। আরাফ রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। সানায়া সেই কখন থেকে অপেক্ষা করছে কখন আরাফ রুমে আসবে, আর সে জিজ্ঞাসা করবে সকালে এই কথাগুলো আরাফ কাকে বলল।